আমরা তিনটে টার্মস জ্যোতিষে বা কোনো অ্যাস্ট্রোলজারের কাছ থেকে খুব বেশি শুনে থাকি, যেগুলোর জন্য মানুষ অনেক বেশি অ্যাংজাইটিতে ভোগেন, ভয়তে ভোগেন, ওভার থিঙ্কিংয়ে ভোগেন। আমি মাঙ্গলিক মেয়েকে বিয়ে করলে আমি মারা যাব, অর্থাৎ মঙ্গল যদি কারোর লগ্নে অবস্থান করে সেই মানুষটি স্বভাবতই অ্যাগ্রেসিভ হবে। পৃথিবীর সমস্ত সিরিয়াল কিলারের, থিওডোর রবার্ট বান্ডি, জেফরি ডাহামের, তাদের প্রত্যেকের চন্দ্র ড্যামেজড। যারা হয় তাদের মায়ের সাথে সম্পর্ক খারাপ। অষ্টমে মঙ্গল কিরকম? এক্সট্রিম সেক্সুয়াল অ্যাফিনিটি। যদি ওয়াইফ বা হাজব্যান্ড সেক্সুয়ালি স্যাটিসফাই না করতে পারে তখন এরা অন্য পার্টনারের কাছে যাবেই যাবে। মঙ্গল ম্যাস্ট্রুবেশন অ্যাডিকশন, পর্নোগ্রাফিক অ্যাডিকশন অষ্টম স্থানে দেবে। অষ্টম ঘরে হচ্ছে মঙ্গল যে ব্যাপারটা সেটা হচ্ছে ফিয়ারলেস হয়, রাতে একা একা অবস্থানে ঘুরতে চলে যাবে। চ্যালেঞ্জ ওটা ওর ভালো লাগে, ওর বেঁচে থাকার জন্য চ্যালেঞ্জ নেওয়াটা দরকার। কিন্তু মঙ্গল অষ্টমে হঠাৎ করে অ্যাক্সিডেন্টে অপমৃত্যু হওয়ার চান্স থাকে। জ্যোতিষ শাস্ত্র যদি জানতে হয়, বৃহৎ পরাশর হোরাশাস্ত্র, জৈমিনী উপদেশ সূত্র, ভৃগু নারী জ্যোতিষ, এগুলো পড়ুন। এখানে যাদের মঙ্গল থাকে, হিডেন এনার্জি, কিন্তু সমস্ত এনার্জিটা সেক্সুয়াল, এবং সেটা বাইরে থেকে দেখে মনে হবে এই ছেলেটি তো খুব সেক্সুয়ালি, হ্যাঁ, কিন্তু প্রথম ফার্স্ট নাইটে কিন্তু হি ক্যান বি আ বেড ব্রেকার। তুমি শনিকেও পাপি কেন বললে? এই যে অনেকে মাঙ্গলিক দোষ কাটান বিভিন্ন পূজা পদ্ধতির মাধ্যমে, এগুলো কি এফেক্টিভ? রাজযোটক, ঠিক আছে, তারা ম্যারেজের পর হ্যাপি নয়, তারা ইভেন ডিভোর্স নেওয়ার কথাও ভাবছে। ইভেন 36 গুণ মেলার পরেও ডিভোর্স হয়ে যাচ্ছে। তাহলে এটা কেন হয়? আমি যোনি দিয়ে স্টার্ট করবো। যোনি কম্প্যাটেবিলিটি, এই ব্যাপারটা কি? আমি যদি আসি অশ্বযোনিতে, অশ্বযোনি মানে হচ্ছে ঘোড়া, শুয়ে সেক্স করার থেকে দাঁড়িয়ে করা বেশি পছন্দ করবো। আরেকটি ইয়োনিতে, এটি হচ্ছে মুশিকা ইয়োনি, অর্থাৎ ইঁদুর। এবার জেনারেলি এগুলো ফাল্গুনী নক্ষত্রে পড়ে থাকে। এদের সেক্সুয়াল পাওয়ার আনলিমিটেড। এটা হয়ে যাচ্ছে তোমার, এটা পড়ে যাচ্ছে অনেকটা সিংহ রাশির দিকে। ওই যে বললাম ম্যাক্সিমাম যে ম্যাক্সিমাম গ্রহ কিন্তু ফাল্গুনী নক্ষত্রগুলোতেই। স্পিরিচুয়ালটাও দেখছে, সবকিছু দেখছে। যারা রাক্ষসগণ তারা পুরোপুরি মেটেরিয়ালিস্টিক এবং গোল ওরিয়েন্টেড। মেষ রাশির জন্য কোন কোন রাশির মেয়েরা বা ছেলেরা সুটেবল আর কারো সুটেবল না? মিথুন রাশির লোককে স্ট্রিক্টলি অ্যাভয়েড করা উচিত। আমি একটি ছোট্ট ফর্মুলা দিয়ে দেবো, খুব ইম্পর্টেন্ট। নারী ম্যাচ না হলে বিয়ে হয় না, সেম নারীতে বিয়ে হয় না। মানে সেম নারীতে বিয়ে করলে সন্তানের মধ্যে রোগ হতে পারে। যদি কাফাতে প্রবলেম হয়, অর্থাৎ কফ রিলেটেড, তাহলে অনেক সময় দেখবে অনেক বাচ্চার বুকে ফুটো থাকে। এ বাবা, মানে সেম গোত্রের বিয়ে নো। সচিন তেন্ডুলকর, বিল গেটস, লতা মঙ্গেশকর, আই গেস এনাদের সবার সাথে এটা কমন, কালসর্পদোষ। যদি সেটাই হয়ে থাকে তাহলে এত নামি দামি মানুষ তাদের নিজস্ব চার্টে কালসর্পদোষ নিয়ে এত উন্নতি করলেন কি করে? যদি এটা একটা দোষ হয় বা খারাপ জিনিস হয়, আমার ইষ্ট দেবতা কে সেটা আমি কিভাবে বুঝবো? আচ্ছা, তো বেসিক্যালি হ্যালো গাইজ, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা। কৌস্তবের আড্ডার আজকের এপিসোডে আমার সাথে আছেন অনুভব ভৌমিক। 2025-এর যে প্রেডিকশন ছিল, আপনারা ওই পার্টিকুলার পডকাস্টে অনুভবকে দেখেছেন, এবং ওর যে নলেজ অ্যাস্ট্রোলজি নিয়ে, এই জিনিসটা আমাকে খুব প্রভাবিত করেছে। আজকে আমরা বিভিন্ন বিষয়ে ইন ডিটেলস আলোচনা করেছি, পুরোটা দেখতে থাকুন। হয়তো অনেক কিছু আপনারা ফিল করতে পারবেন, বুঝতে পারবেন, এবং অনেক এমন কিছু রয়েছে যেটা হয়তো বোঝাটা একটু শক্ত, বাট আপনারা যদি পুরো পডকাস্টটা শেষ অবধি দেখেন, আপনারা এতটা অ্যাওয়্যার হয়ে যাবেন, এতটা ইন্টারেস্ট পাবেন এই পার্টিকুলার সাবজেক্টে, এবং এমন কিছু ডার্ক মিস্টেরিয়াস সিক্রেটস রয়েছে যেগুলো আপনারা জানতে পারবেন, যেগুলো সত্যি কথা বলতেই এমন একটা এক্সপিরিয়েন্স দেবে যা আপনি ভুলতে পারবেন না। কৌস্তবের আড্ডার আজকের এই এপিসোড কোথা থেকে দেখছেন সেটা কমেন্ট করে জানাবেন, আপনার কি রাশি সেটাও কমেন্ট করে জানান। আর আরেকটা কথা, আপনারা যারা যারা আজকের এই এপিসোডটা দেখছেন তারা কিন্তু অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন, আর কৌস্তবের আড্ডার এই এপিসোডটা শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর কৌস্তবের আড্ডাতে যদি আপনারা নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করতে ভুলবেন না। আপনারাও যদি আমার সাথে এরকমই একটা পডকাস্টে আসতে চান, এরকম একটা আড্ডা মারতে চান, তাহলে ডেফিনেটলি যোগাযোগ করুন ইমেল করে, বা আমাকে ইনস্টাগ্রামেও যোগাযোগ করতে পারেন। আমাকে যোগাযোগ করার প্রত্যেকটা ডিটেলস আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাহলে চলুন, আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি শুরু করছি কৌস্তবের আড্ডার মারাত্মক একটা অ্যাস্ট্রোলজিক্যাল পডকাস্ট। হ্যালো অনুভব। হ্যালো কৌস্তব। কৌস্তবের আড্ডাতে এটা তোমার সেকেন্ড টাইম। এর আগে জানুয়ারি মাসে আমরা তোমার ইয়ার প্রেডিকশন এনেছিলাম 2025-এর। সেই ভিডিওটা মানুষ অনেক পছন্দ করেছেন, অনেকে দেখেছেন, অনেকে রিলেট করেছেন, এবং তুমি যেটা বলছিলে যে ভিডিওটা দেখার পর তোমার সাথে অনেকে যোগাযোগ করেছেন। অ্যান্ড বেসিক্যালি ওই যে এপিসোডটা ছিল, সেই এপিসোডের পর পার্সোনালি আমার কাছে অনেক ধরনের কোয়েশ্চেন্স এসছে যে অনুভব ভৌমিক যিনি এসেছিলেন, এই কোয়েশ্চেন্সগুলো যেন তাকে করা হয়। বেসিক্যালি এটা একটা অ্যানালিটিক্যাল এপিসোড হবে, যে এপিসোডে আমরা এই অ্যাস্ট্রোলজির একটু ডিপে ঢুকবো,
আচ্ছা। কিছু কিছু টার্মস আছে, কিছু কিছু জিনিস রয়েছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। অ্যান্ড আশা করছি আজকের এপিসোডটা জমে যাবে অ্যান্ড মানুষ অনেক কিছু নতুন জানতে পারবে আজকের এপিসোডের মাধ্যমে। ফার্স্টেই আমি আসছি, একটা পার্টিকুলার কোশ্চেন আছে আমার। আমরা তিনটে টার্মস জ্যোতিষে বা কোনো অ্যাস্ট্রোলজারের কাছ থেকে খুব বেশি শুনে থাকি, যেগুলোর জন্য মানুষ অনেক বেশি অ্যাংজাইটিতে ভোগেন, ভয়তে ভোগেন, ওভার থিঙ্কিংয়ে ভোগেন। ফার্স্ট টার্ম হচ্ছে মাঙ্গলিক, সেকেন্ড হচ্ছে কালসর্পদোষ, থার্ড হচ্ছে শনির সাড়ে সাতি। এই তিনটে জিনিসের ব্যাপারে আমি একটু বুঝতে চাই এবং জানতে চাই, এইগুলো কি অ্যাকচুয়ালি খুব ভয়ের, যার জন্য মানুষের জীবন শেষ হয়ে যেতে পারে? তোমার ওপিনিয়ন কি এই বিষয়ে? তো প্রথমেই চলে আসি সব থেকে পপুলার টার্ম মাঙ্গলিক টার্মে, এবং আমি ছোট থেকে এটা শুনে এসেছি এবং এখনো শুনি, আমি মাঙ্গলিক মেয়েকে বিয়ে করলে আমি মারা যাব, মাঙ্গলিক ছেলেকে বিয়ে করলে কি আমি মারা যাব। প্রথম কথা বলে দিই, এই কথাটি সত্য নয়, ঠিক আছে? তার কারণ হলো, যখনই আমার কাছে একজন মাঙ্গলিক পার্সন আসেন, এটি যেহেতু আমি শুনে এসেছিলাম, আমি নিজে রিসার্চ করে দেখেছি, এই কথাটি কিন্তু পুরোপুরি সত্যি নয়। অমাঙ্গলিকদেরও হাজব্যান্ড এবং ওয়াইফের মৃত্যু হয় সময়ের আগে, অর্থাৎ অপমৃত্যু হয়, এবং যারা মাঙ্গলিক তাদেরও হয়। অর্থাৎ একজন অ্যাস্ট্রোলজারের উচিত পার্টনারের হরোস্কোপ ম্যাচিং করার সময় লঞ্জিভিটিটাকেও চেক করে নেওয়া, আয়ুষটাকে চেক করে নেওয়া, তাহলে আর এই ভয়টি থাকে না যে সে কতদিন বাঁচবে। তো তার জন্য প্রিসাইসলি আমাদেরকে লঞ্জিভিটি ক্যালকুলেট করতে হয়। লঞ্জিভিটি ক্যালকুলেট করা খুব সহজ। ভেদিক অ্যাস্ট্রোলজিতে মৃত্যুর বছর, মৃত্যুর মাস, মৃত্যুর সময়, মৃত্যুর ঘন্টা আগে থেকে, মৃত্যুর তিথি আগে থেকে ফিক্স করা যায়। আমরা এটা অনেকবারই করেছি, কিন্তু যদি এটি একটি ট্যাবু টপিক, আমি এটি রিকোয়েস্ট করলেও করি না, আমি নিজে চেক করে বলে দিই আয়ুষ কতটা। এবার তুমি যেটা বললে মাঙ্গলিক, তো দেখো জ্যোতিষে 12টি ঘর আছে, অর্থাৎ 12টি রাশি আছে। এবার এই 12টি ঘরের মধ্যে মঙ্গল কিছু কিছু স্থানে বসলে আমরা সেই ব্যক্তিকে মাঙ্গলিক বলে থাকি। আচ্ছা, তো প্রথম কথা, মঙ্গল যদি লগ্নে বসে থাকে, অর্থাৎ ফার্স্ট হাউসে প্রথম ঘরে বসে থাকে, যদি মঙ্গল চতুর্থ ঘরে বসে থাকে, যদি মঙ্গল সপ্তম ঘরে বসে থাকে, যদি মঙ্গল অষ্টমে বসে থাকে, এবং যদি মঙ্গল দ্বাদশে বসে থাকে, তাহলে এই মানুষগুলিকে আমরা মাঙ্গলিক বলে থাকবো। অনেক সাউথ ইন্ডিয়ান ট্রেডিশন মনে করেন যে মঙ্গল দ্বিতীয় বসলেও তাকে মাঙ্গলিক বলা চলে। তাহলে তুমি যদি হিসাব করে দেখো, 12টা ঘরের মধ্যে 6টা ঘর তো আমরা কভার করে ফেললাম। তাহলে কি পৃথিবীতে 800 কোটি মানুষ থাকলে 400 কোটি মানুষ কি মাঙ্গলিক নয়? তাহলে তো সবাইকে বিয়ে করে সবাই মরে যাক। হ্যাঁ, মানে বেসিক্যালি পপুলেশনের, যদি আমি সাউথ ইন্ডিয়ান সিস্টেমে সেকেন্ড হাউসটাকে ছেড়ে দিই, 6টা হাউস হচ্ছে 1, 4, 7, 8, 12, হ্যাঁ, 5টা হচ্ছে, আর আমি যদি সাউথ ইন্ডিয়ানটাকে কনসিডার করি 6টা হয়ে যাচ্ছে। তাহলে 50% পপুলেশন তো মাঙ্গলিকই হবে। মাঙ্গলিকই হবে, ঠিক আছে? অর্থাৎ শুধু মাঙ্গলিক হওয়াটাই বিয়ে খারাপ হওয়ার জন্য এনাফ নয়, তার সাথে আমাদের মঙ্গল দোষও দেখতে হয়। অর্থাৎ মঙ্গল যদি রাহু, কেতু, শনি দ্বারা পীড়িত হয়, এটাকে কি ভৌম দোষও বলে? হ্যাঁ, বলা চলে, তবে আমি মঙ্গল দোষ নামটাতে আমি স্টিক করতে চাই, ঠিক আছে? আচ্ছা, এবার মাঙ্গলিকের ব্যাপারে আমি ডিটেলসে বলবো যে মাঙ্গলিক হলে কি হয়। দেখো, লগ্ন হচ্ছে আমাদের ইন্টেলিজেন্স, আমাদের সেলফ, ঠিক আছে? মঙ্গল যখন আমাদের লগ্নে অবস্থান করে, মঙ্গল যে লগ্ন মানে ফার্স্ট হাউস, ঠিক আছে? ফার্স্ট হাউস কি আইডেন্টিফাই করে? আমাদের ইন্টেলিজেন্স, আমাদের ডিসিশন মেকিং, আমাদের ক্যারেক্টার, আমাদের দেহ, আমাদের হেড, আমাদের সেলফ, আমাদেরকে টোটালি রিপ্রেজেন্ট করে, আমাদের বডিকে রিপ্রেজেন্ট করে, দেহকে রিপ্রেজেন্ট করে। মঙ্গল একটি যোদ্ধা গ্রহ। মঙ্গল চ্যালেঞ্জ নিতে ভালোবাসে, কারণ মঙ্গল তৃতীয় ঘর, অর্থাৎ চ্যালেঞ্জের কারক, নতুন ইনিশিয়েটিভের কারক। মঙ্গল 6th হাউস, অর্থাৎ ঝগড়াঝাটিরও কারক, রোগ ঋণ শত্রুরও কারক, আলসার্সেরও কারক, মহর্ষি পরাশর বলেছেন। অর্থাৎ মঙ্গল যদি কারোর লগ্নে অবস্থান করে, সেই মানুষটি স্বভাবতই অ্যাগ্রেসিভ হবেন, কারণ মঙ্গল একটি সৈনিক, একটি সোলজার, একটি অ্যাগ্রেসিভ লোক, যে জীবনে হার মানতে শেখেনি। তো যাদের লগ্নে মঙ্গল, তারা জীবনে হার মানতে শেখেনি। অর্থাৎ তোমার যদি লগ্নে মঙ্গল, আমি তোমাকে একটা খারাপ কথা বলে তুমি ততক্ষণ থামবে না যতক্ষণ না তুমি আমাকে বিট করে দিচ্ছ, ডিফিট করে দিচ্ছ। অর্থাৎ এনারা স্বভাবতই একটু ঝগড়ুটে হন, আর্গুমেন্টেটিভ হন, স্বভাবতই এনারা একটু অ্যাগ্রেসিভ হন, স্বভাবতই এনারা জীবনে কখনো হার মানেন না। অর্থাৎ আমরা বলতে পারি ডোনাল্ড ট্রাম্পের কিন্তু লগ্নে মঙ্গল, উনি কিন্তু হার মানেন না। অ্যাকচুয়ালি লগ্নে মঙ্গল, অর্থাৎ হেরে যাওয়ার পর আবার কামব্যাক করেছে। ওনার রাহুও দশে, আরো কারণ আছে, কিন্তু ওনার প্রাইমারিলি লগ্নে মঙ্গল, যার জন্য ওনার এই বয়সেও এত এনার্জি। কারণ মঙ্গল একজন সৈনিক, মঙ্গল যাদের লগ্নে তাদের অসীম এনার্জি।
তারা খুব বেশি বন্দুক চালাতে ভালোবাসবেন, গানসের শখ রাখবেন, মাংস খেতে ভালোবাসবেন, ভেজিটেরিয়ান ফ্যামিলিতে হলেও এক দুবার হয়তো ট্রাই করেই নেবে কাউকে না বলে, খুব অ্যাগ্রেসিভ হবেন। মঙ্গলকে বলা হয় যে আমাদের মঙ্গল যেখানে বসে সেখানে আমাদের অ্যাটিটিউড একটু এপ ম্যানের মতো হয়, বন মানুষের মতো হয়। অর্থাৎ মঙ্গল যদি মানে প্রিমিটিভ নেচার, প্রিমিটিভ ইনস্টিংক্ট, যেটা প্রাইমাল নেচার সেইটা থাকে। তার মানে মঙ্গল যাদের লগ্নে তাদের মধ্যে ন্যাচারালি একটু মানে মারকুটে ভাব থাকে। আচ্ছা, ঠিক আছে, প্রচন্ড বদরাগী হন এবং চুপচাপ বসে আছেন, হঠাৎ করে রেগে গেলেন, আনপ্রেডিক্টেবল। তো এই আনপ্রেডিক্টেবিলিটির জন্য এদেরকে বোঝা অপরের পক্ষে খুব কঠিন হয়ে যায়। দ্যাটস ওয়াই ম্যারেজ এফেক্ট। এবার মঙ্গলের 3টে দৃষ্টি, মঙ্গলের সপ্তম দৃষ্টি যেটা খুব ডমিনেটিং, সেটা সপ্তম ঘরে পড়ে, যার জন্য এনাদের স্পাউসকে ডমিনেট করার চেষ্টা করেন। কখনো কখনো যদি চন্দ্র খারাপ থাকে এবং কেতুরও প্রভাব সপ্তমে হয়, তাহলে ডোমেস্টিক ভায়োলেন্সের দিকেও যেতে পারে। আচ্ছা, ঠিক আছে। মঙ্গলের চতুর্থ দৃষ্টি চতুর্থ ঘরে, অর্থাৎ আমাদের ভূমি, ল্যান্ড, মাতা এবং সুখের ওপর পড়ে। তাহলে এনারা নিজেরাই সুখকে রিজেক্ট করেন, নিজেরাই সবসময় মাথা গরম করে সুখটাকে 12টা বাজিয়ে দেন। সবকিছু ঠিক আছে, একটা ঝামেলা করতে হবে, চেঁচামেচি করতে হবে, তাহলে কি হচ্ছে, সুখটা হ্যাম্পার হচ্ছে। এবং ঘরে এনারা ডমিনেট করে রাখেন সবাইকে। এনারা মানে এটা ফার্স্ট হাউসে মঙ্গল থাকলে এগুলো হবে। এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি অষ্টম ঘরে থাকার জন্য এনারা সেক্সুয়ালি খুব অ্যাক্টিভ হন এবং কাউকে ভয় পান না, কারণ অষ্টম স্থান ভীতির স্থান, কাউকে ভয় পান না। তো অর্থাৎ এদেরকে যদি কেউ বিয়ে করে, তাহলে সেই মানুষটি যদি একটু নরম স্বভাবের হন তাহলে খুব ভালো হয়। তাহলে কি হয়, তাহলে ইন ইয়ানটা ব্যালেন্স হয়। ঠিক আছে, চাইনিজ সিম্বল ইন ইয়ানটা একটু ব্যালেন্স হয়ে যায়। তাহলে কি হয়, দুজনের মধ্যে ব্যালেন্স থাকে। তো আমি বলবো কিন্তু এরা খুব প্রোটেক্টিভ, তোমার জন্য লড়ে দেবে। আমার ওয়াইফের যদি মঙ্গল লগ্নে থাকে, আমাকে কেউ কিছু খারাপ কথা বলছে, আমার জন্য সে লড়ে দেবে। তাহলে এরা তো বাই নেচার অ্যাম্বিশিয়াসও হবে, অনেকটা খুব অ্যাম্বিশিয়াস হবে, খুব প্যাশনেট হবে। এবং তোমাকে একজন মঙ্গল যাদের লগ্নে আছে তাদের মতো কেউ প্রোটেক্ট করতে পারবে না। মানে তুমি চাও যে তোমার আশেপাশে তোমার যারা শুভাকাঙ্ক্ষী তাদের জন্য মঙ্গল লগ্নে থাকুক, তারা তোমার জন্য জান দিয়ে দেবে। মঙ্গল সেনাপতি, তো তোমার জন্য প্রাণ দিয়ে দেবে, তো খুব একটা খারাপ না। ঠিক আছে, এই মঙ্গল যদি উচ্চস্থ হয় মকর রাশিতে, তাহলে তুমি রাগটা বুঝতেও পারবে না, কারণ রাগটা খুব কন্ট্রোলড হবে। যদি বৃশ্চিকে হয় তাহলেও রাগ বুঝতে পারবে না, কন্ট্রোলড হবে, লুকিয়ে থাকবে। যদি অগ্নি রাশিতে হয়, অর্থাৎ ধনু রাশিতে যদি মঙ্গল থাকে, সিংহ রাশিতে যদি, মানে ধনু রাশিটা তার ফার্স্ট হাউস, যদি ধনু রাশি ফার্স্ট হাউস হয়, ধনু রাশি ধনু লগ্নে থাকে, তাহলে ধনু লগ্নে যদি মঙ্গল থাকে, ধনু লগ্নে মানে লগ্ন চার্টে ফার্স্ট হাউসটা ধনু, সেখানে যদি মঙ্গল থাকে, তাহলে কিন্তু যদি তাহলে অগ্নি রাশি হয়ে যাচ্ছে, তাহলে মঙ্গল একটি অগ্নি প্ল্যানেট, তাহলে বম ব্লাস্টিং একটা অ্যাঙ্গার তুমি দেখতে পাবে। ঠিক আছে। আচ্ছা, এবার মঙ্গল যদি চতুর্থ ঘরে থাকে তখন কি হবে? চতুর্থ ঘর হচ্ছে আমাদের কিচেন, সুখস্থান, মিড নাইট। মঙ্গল একটি সৈনিক। মঙ্গল কিচেনে কি করছে? আমরা কমপ্লিমেন্টারি নয় জায়গাটা না, মানে তুমি মানে ভুল লোককে ভুল জায়গায় বসিয়ে দিয়েছো। ঠিক আছে, তো সে ঘরে অশান্তি করবে, ডোমেস্টিক লাইফ তার ভালো যাবে না, ঘরে অশান্তি করবে, ঘরে ডমিনেট করে রাখবে। অন দ্য আদার হ্যান্ড, সে খুব ডেডিকেটেড হাউসওয়াইফও হতে পারে, যার মঙ্গল এনার্জি, সমস্ত এনার্জিটা কিচেনে যাচ্ছে। বাট ছেলে হলে প্রবলেম, সেখানে অন্য কেউ ইন্টারফেয়ার করলে প্রবলেম। মানে জয়েন্ট ফ্যামিলিতে থাকো, 3টি বউ মিলে রান্নাঘর সামলাচ্ছে, একজনের মঙ্গল চারে সে ডমিনেট করবে বাকিদেরকে, সেটা ঠিক আছে। বাট যদি কোনো ছেলে তার চতুর্থে মঙ্গল রয়েছে, চতুর্থে মঙ্গল থাকার কারণে মাঙ্গলিক, তখন তার ডোমেস্টিক লাইফে কি হবে? তখন সে ডোমেস্টিক লাইফে সবাইকে ডমিনেট করার চেষ্টা করবে, রান্নাঘরে ঢুকে জানার চেষ্টা করবে কতটা সবজি কোথায় ইউজ করা হয়েছে। সেটা খুব প্রবলেমেটিক, সেটা ভালো দেখায় না। ঠিক আছে, ওয়াইফকে শান্তি দেবে না, এবং কোথাও একটা গিয়ে ডোমেস্টিক ভায়োলেন্সের ব্যাপারটা চলে আসে। তার কারণ হচ্ছে মঙ্গলের চতুর্থ দৃষ্টি সপ্তমে পড়ছে, যার জন্য উনি পার্টনারের প্রতি খুব প্রোটেক্টিভ, ওভার পজিটিভ। ঠিক আছে, কার সাথে কথা বলছো, কেন কথা বললে, রাগারাগি হলো, একটা থাপ্পড় মেরে দিল। ঠিক আছে, কিন্তু এই যে মারের যে অ্যাকশনটা, ডোমেস্টিক ভায়োলেন্সের যে অ্যাকশনটা, সেটার জন্য সপ্তম ঘরে মঙ্গলের এফেক্ট একা থাকলে হয় না, কেতুর এফেক্ট থাকতে হয়, এবং চন্দ্র ড্যামেজড হতে হয়। কারণ চন্দ্র, তোমার মস্তিষ্ক ড্যামেজ না হলে রাহু কেতু শনি দ্বারা তুমি ভায়োলেন্স করবে না। পৃথিবীর সমস্ত সিরিয়াল কিলারের, থিওডোর রবার্ট বান্ডি, জেফরি ডাহামের, ঠিক আছে, যাদেরকেই বলো, তাদের প্রত্যেকের চন্দ্র ড্যামেজড, এবং চন্দ্র ড্যামেজ মানে ছোটবেলা খারাপ যাবে, মায়ের সাথে সম্পর্ক খারাপ থাকবে। বেসিক্যালি যারা এরকম সিরিয়াল কিলার যারা হয়, তাদের মায়ের সাথে সম্পর্ক খারাপ। আমি এটা, যেহেতু আমি এগুলো নিয়ে পড়াশোনা করি, সিরিয়াল কিলিং বলো বা যাই বলো, আমি এটা দেখলাম, মানে একটা উইয়ার্ড প্যাটার্ন, যেখানে প্রত্যেকের চন্দ্র খারাপ, মানে মায়ের সাথে সম্পর্ক খারাপ, মানে সবারই হয়। এবার খুব বেশি অ্যাবিউজের মধ্যে দিয়ে গেছে ছোটবেলা থেকে,
চাইল্ডহুডটা ট্রমাটিক গেছে, যার জন্য তারা তাদের ইমোশনাল ডেভেলপমেন্টটা কমপ্লিট হয় না। দ্যাটস ওয়াই একটা কমপ্লেক্সও থাকে, ইনফিউরিটি কমপ্লেক্সও থাকে। যাদের মঙ্গল চারে তারা ছোটবেলায় খুব মার খায়। আর এই যারা মানে এই টাইপের কিলার্স হয় তারা না মানে এই যে খুনগুলো করে সেই খুনগুলোর মাধ্যমে তারা কিন্তু ডমিনেট করতে চায়, তারা সেই পাওয়ারটাকে এক্সাজুরেট, সেই লাশগুলোর কাছে বারবার ফিরে যায়। থিওডোর রবার্ট বান্ডি যে মহিলাদের মেরে তাদের লাশের কাছে বারবার ফিরে যেতেন, তাদেরকে সাজাতেন। অদ্ভুত পার্সোনালিটি ছিলেন। আমি ওনার 4 ডিটেল স্টাডি করেছি। তো বেসিক্যালি ওনার চন্দ্র ড্যামেজ। কিন্তু একটা কথা বলো, এদের টাইমটাও পাওয়া যায়? ডেট অফ বার্থ তুমি পেয়ে গেলে, টাইমটা পাও কি? টাইম অ্যাস্ট্রো ডেটা ব্যাংক থেকে তুমি পাবে, deva.guru সফটওয়্যার থেকে তুমি পাবে। তুমি আমার ডিটেলস অ্যানালিসিসও টেড বান্ডি এবং জেফ্রি ডাহামের চার্টে দেখতে পারো। আমি ডিটেল অ্যানালিসিস করেছি, প্রত্যেকটি ইয়ারে প্রত্যেকটি মার্ডারকে কেন করেছে আমি লজিক্যালি ডিফাইন করেছি। আচ্ছা আচ্ছা, এবার ধরো মঙ্গল কারুর সপ্তমে রয়েছে, লগ্ন চার্ট মঙ্গল কারুর সপ্তমে রয়েছে। আমরা এই যে কথাবার্তাগুলো বলছি সেই সময় যদি আপনার পক্ষে পসিবল হয় নিজের যে চার্টটা রয়েছে সেটা খুলে রাখুন, তাহলে এই জিনিসটা বুঝতে, লগ্ন চার্টটা স্পেশালি খুলে রাখলে আপনারা অনেকটা বুঝতে সুবিধা হবে। যে কোনো অ্যাপ, অনেক অ্যাপ রয়েছে, সেই অ্যাপে গিয়ে নিজের টাইম, প্লেস এবং আপনার বার্থডেটা দিয়ে দিন, নামটা লিখুন, চার্টটা বেরিয়ে আসবে। সেটা খুলে রেখে যদি আপনি এই অ্যানালিসিসটা শোনেন তাহলে আপনাদের বুঝতে আরও বেশি সুবিধা হবে, কারণ আমরা একটু ডিপ ডাইভ করছি এখানে। সপ্তমে যদি মঙ্গল থাকে, এটিকে সব থেকে খারাপ মঙ্গলের অবস্থান বলা হয় বিবাহের জন্য, কারণ মঙ্গল সপ্তম ঘরে মারণকারক। কারণ মঙ্গল একটি ব্যাচেলার, একটি যোদ্ধা, বিবাহ স্থানে কি করছে? মানে এখানে কি মৃত্যুর ব্যাপারটা বেশি চলে আসে? আমার পার্সোনাল স্টাডি, আমার ক্লায়েন্টেলের মধ্যে 3500 পুরুষ এবং মহিলা মাঙ্গলিক, এবং তার মধ্যে আমি মাত্র 3টি কেস দেখেছি যেখানে মাঙ্গলিকের জন্য মৃত্যু হয়েছে। তো আমি এখানে কোনো সলিড থিওরি দিতে পারছি না। সপ্তমের ব্যাপারটা হ্যাঁ, কিন্তু বিবাহে ড্যামেজড 100% লিখে নিতে পারে প্রায়। এবার আমি যদি কয়েকটা গ্রুপে ভাগ করি, যেরকম জেনজির বিয়ে এখনো হয়নি, ঠিক আছে? মিলেনিয়ালসের ক্ষেত্রে যদি আমি রাফলি ধরে নিই 1990 থেকে 2000 সালের মধ্যে যাদের জন্ম, তাদের বিয়ে হচ্ছে, তাদের ম্যারিটাল স্টেবিলিটি অতটা বেশি নয়, হয়তো সোশ্যাল মিডিয়ার জন্য। তুমি যদি 1985 আগের চার্টে যাও, চার্টে যতই ড্যামেজ থাক তুমি ডিভোর্স পাবে না, অসম্ভব। কালচারাল ব্যাপার, ডিভোর্সের কনসেপ্টই নেই। দে অনলি হ্যাড আ ব্যাড ম্যারেজ, ঠিক আছে? আর সেই ব্যাড ম্যারেজটা এখন ডিভোর্স একটা ভায়াবল অপশন। লোকে অপ্ট করছেন, লোকে আলাদা হতে চাইছেন, লোকে অনেক বেশি স্বাধীনতা পেতে চাইছেন জীবনে। মঙ্গল সপ্তমে সব থেকে ওয়ার্স্ট পজিশন। মঙ্গল সপ্তমে জেনারেলি প্রাচীনকালে বলা হতো 3টে বিয়ে ভাঙে। জেনারেলি প্রথম বিয়েটা টেকে না যদি বাকি ফ্যাক্টর সুটেবল না হয়। কিন্তু মঙ্গল সপ্তমে কি করবে? মঙ্গল সপ্তমে যে সমস্ত মহিলাদের আছে তারা সবসময় একটি স্ট্রাগলিং ছেলেকে চুজ করবেন, যারা ফাইন্যান্সিয়ালি স্ট্রাগল করছে। নিজেদের থেকে কম ইনকামের ছেলেকে তারা বিয়ে করবেন। কেন? কারণ মঙ্গল চ্যালেঞ্জ নিতে ভালোবাসে। তো মেয়েদের জন্য বিয়েতে চ্যালেঞ্জ কি? একটা ছেলে যে ফাইন্যান্সিয়ালি সেট হয়নি তাকে বিয়ে করা, তাই তো? তো সবার সাথে লড়াই করে সেই ছেলেটিকে সে বিয়ে করবে। আনফর্চুনেটলি সেই বিয়েটা সবসময় টেকে না, কিন্তু তাদের মতো প্যাশনের পৃথিবীতে কেউ নেই। আবার একটা ব্যাপার, যদি ছেলেটা একটা মেয়েকে বিয়ে করে যার সপ্তমে মঙ্গল রয়েছে লগ্ন থেকে, সেখানে কি হতো? জেনারেলি এরা খুব বাজে পার্টনার চুজ করে ছেলেগুলো। আমি যাদেরকে মঙ্গলের সাথে ডিভোর্স করতে দেখেছি, আপনার হাজবেন্ড বা ওয়াইফের চার্টটা দেখান, তাহলে এই চার্টটাকে আপনি কেন বিয়ে করেছেন? তো ফালতু চার্ট। অনেকে তো চার্ট না দেখে বিয়ে করে। হ্যাঁ, কারণ মঙ্গল সাথে তো চার্ট ফাট দেখবে না, ও জ্যোতিষ ফতিষ মানে না, মানবে কিন্তু বিয়ে করে না, কারণ প্রচন্ড প্যাশনেট না। মঙ্গল রাহু কেতু পাপী গ্রহ যখন সপ্তম স্থানে থাকে তখন তারা নিজেকে 100% ডেডিকেট করার চেষ্টা করে পার্টনারের প্রতি। এবং সবসময় এটা না যে তারাই খারাপ, তারা অনেক সময় খারাপ ব্যবহারও লোকের থেকে পেয়ে থাকে। যেমন আমি মঙ্গল 1 আর 4 ন্যাচারালি ডমিনেটিং, মঙ্গল সাথে কিন্তু দুরকম কেসই হয়, ডিপেন্ড করে লগ্নপতির ওপর কতটা ডমিনেটিং। লগ্নপতি যদি 3rd হাউস অর্থাৎ একটু অ্যাগ্রেশনের ঘরে থাকে, 3rd বা 6th থাকে, তাহলে কিন্তু সেই মানুষটা ডোমেস্টিক ভায়োলেন্স করতে পারে। একটা ক্রিটিক্যাল কন্ডিশন দিচ্ছি, লগ্ন চার্ট, শনি রয়েছে লগ্নে, তারপরে সপ্তমে রয়েছে মঙ্গল। ওরে বাপ, শনি এবং মঙ্গল অ্যান্টি। আচ্ছা, শনি মঙ্গল যখনই পারস্পরিক যোগ হয়ে যাবে, এটা এন্টারপ্রেনারশিপের যোগা। এরা জীবনে চ্যালেঞ্জ নিতে চান, শনি বলে আমি পারবো না, মঙ্গল বলে আমি করেই দেখাবো। তো এরা জীবনে অসম্ভব চ্যালেঞ্জ নিয়ে সম্ভব করে দেখান। বিদেশে গিয়ে নিজেকে প্রতিষ্ঠা করে দেখাবেন, অসম্ভবকে সম্ভব করে দেখাবেন। শনি মঙ্গল যোগ হচ্ছে স্ট্রাগল যোগ। এটিকে ইয়ামা ইয়োগাও বলা হয়। ইয়ামা ইয়োগা মাত্র জীবনে বড় বড় অ্যাক্সিডেন্ট, বড় বড় ঘাত প্রতিঘাত হয়, কিন্তু এনারা জীবনে লাস্টে গিয়ে যেতেন। কিন্তু বিবাহিত জীবনে মঙ্গল সাথে খুবই সেন্সিটিভ, অন্যান্য গ্রহের সাপোর্ট ছাড়া এই বিয়ে। আমি যদি মঙ্গলকে আইসোলেট করে বলি, বাকি সমস্ত চার্টকে খালি করে, মঙ্গল সাথে কেমন খারাপ,
ওকে, এবার তুমি আমাকে বলো অষ্টমে মঙ্গল কিরকম? এক্সট্রিম সেক্সুয়াল অ্যাফিনিটি। যদি ওয়াইফ বা হাজব্যান্ড সেক্সুয়ালি স্যাটিসফাই না করতে পারে তখন এরা অন্য পার্টনারের কাছে যাবেই যাবে, কারণ এদের সেক্সুয়াল অ্যাফিনিটিটা হিউজ। ঠিক আছে, মঙ্গল ম্যাস্ট্রুবেশন অ্যাডিকশন, পর্নোগ্রাফিক অ্যাডিকশন অষ্টম স্থানে দেবে। অষ্টম স্থান হচ্ছে আমাদের জীবনে আয়ুষের জন্য আমরা কি করতে চাই, অর্থাৎ এই ধরনের মানুষের একটু অ্যাড্রিনালিন চাই। এরা বিভিন্ন রকমের অ্যাডভেঞ্চারাস কাজ করতে পছন্দ করবেন, ঘোস্ট স্টোরি শুনতে পছন্দ করবেন, তন্ত্রবিদ্যা পছন্দ করবেন, জ্যোতিষ পছন্দ করবেন। ঠিক আছে, মার্ডার মিস্ট্রি শুনতে চাইবেন, সিরিয়াল কিলার নিয়ে রিসার্চ করবেন। ঠিক আছে, এরা হচ্ছে মঙ্গল যাদের অষ্টমে থাকে তাদের। ঠিক আছে, কিন্তু এদের অ্যাঙ্গারটা হিডেন। মঙ্গল যদি কেন্দ্রে থাকে, লগ্নে, চতুর্থে, সপ্তমে, তাহলে কি এগুলো ওপেন হাউস। কিন্তু অষ্টম স্থান তো সিক্রেট হাউস, দ্বাদশ ঘর তো সিক্রেট হাউস। তাহলে যদি আমি মাঙ্গলিক ম্যাচ করতে চাই, আমি 1-4-7-কে ম্যাচ করবো না, আমি 1-এর সাথে 8-12-কে ম্যাচ করবো, 4-এর সাথে 8-12-কে ম্যাচ করবো, 7-এর সাথে 8-12-কে ম্যাচ করবো। তাহলে কি একজনের ওপেন মঙ্গল এনার্জি, ওপেনলি অ্যাগ্রেসিভ, একজন হিডেনলি অ্যাগ্রেসিভ। আমি যদি দুজনকেই ওপেনলি অ্যাগ্রেসিভ চুজ করে নিই, দুজনেরই মঙ্গল লগ্নে, ওরে বাবারে, তো মারামারি করবে দুজনে মিলে। অনেক ক্ষেত্রে বলে মাঙ্গলিক বিয়ে করলে প্রবলেম হয় না, কিন্তু ওপেন মাঙ্গলিক দুজন যদি বিয়ে করে তখন কি হবে? তখন প্রচুর ঝগড়া হবে। ইটস এ মাঙ্গলিক ম্যাচ, বাট প্রচুর ঝগড়া হবে। আমি রেকমেন্ড করি না। আমি মনে করি সপ্তমে মঙ্গল থাকলে অষ্টমকে ম্যাচ করো, অষ্টমকে বিয়ে করো, বিয়ে ভাঙবে না। মানে কতটা, মানে একটা জিনিস আমরা এত জেনারেলাইজ করে দিয়েছি, হ্যাঁ মাঙ্গলিক বিয়ে করলে প্রবলেম দেই না, বাট সেখানেও ওপেন কোনটা, মানে হাউস ওপেন কোনটা যেখানে মঙ্গলের অবস্থান রয়েছে সেটাও দেখতে হয়। ক্লোজ ঘরে মঙ্গল রয়েছে সেটাকেও দেখতে হয়, তারপরে কম্পারেটিভলি আমরা জাজ করি যে। আরেকটা কথা, যদি রাতের বেলা জন্ম হয় মাঙ্গলিক হয়, ততটা এফেক্টিভ নয়। কেন? কারণ রাতের বেলা মঙ্গল এমন একটি প্ল্যানেট যে সেনাপতি, যে সূর্যের সাথে কাজ করে, তো মঙ্গল রাতে অতটা এফেক্টিভ থাকে না। তো রাতের বেলার মাঙ্গলিক অতটা এফেক্টিভ না। অষ্টম ঘরের ব্যাপারটা বলো। অষ্টম ঘরে হচ্ছে মঙ্গল যে ব্যাপারটা, সেটা হচ্ছে ফিয়ারলেস হয়। ঠিক আছে, রাতে একা একা অবস্থানে ঘুরতে চলে যাবে চ্যালেঞ্জ নিয়ে, ওটা ওর ভালো লাগে, ওর বেঁচে থাকার জন্য চ্যালেঞ্জ নেওয়াটা দরকার। কিন্তু মঙ্গল অষ্টমে হঠাৎ করে অ্যাক্সিডেন্টে অপমৃত্যু হওয়ার চান্স থাকে। ওই জন্য আমি বলি খুব বেশি বাঞ্জি জাম্পিং, স্কাই ডাইভিং না করাটাই বেটার, করলে গাইডেন্সের আন্ডারে করা দরকার। ঠিক আছে, তো অষ্টমে মঙ্গলের এক্সট্রাম্যারিটাল হয়ে থাকে এবং শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক ভালো থাকে না, কারণ শ্বশুরবাড়ির স্থান হচ্ছে অষ্টম স্থান। তো অষ্টমে যাদের মঙ্গল, তাদের শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক ভালো থাকে না। যদি চন্দ্র খুব খারাপ হয়, চন্দ্র কেতুর সাথে যুক্ত হয়, জুপিটার খারাপ হয়, ঠিক আছে, রাহু জুপিটার কনজাংশন থাকে, তাহলে মঙ্গল অষ্টমে 2 নম্বরে টাকা রোজগার করতে ইন্টারেস্টেড হবে এবং ক্রাইমও করে ফেলবে। আর মঙ্গল 8-এ কিন্তু কথা কম কাজ বেশি। মানে মঙ্গল 8-এর লোক, কিরে ভাই ওই জানিস তো ওখানে ওই কনসার্টটা হচ্ছে, রূপম ইসলাম আসছে, যাবি? মঙ্গল 8 টিকিট কেটে ফেলেছে। লগ্নে মঙ্গল টিকিট কেটে ফেলেছে। মঙ্গলের লগ্ন বা লগ্নপতিকে দৃষ্টি মানে অ্যাকশন ওরিয়েন্টেড, সবার আগে সে অ্যাকশন নেবে। অন্য লোকে ভাবছে ও করে ফেলেছে, আর মঙ্গল 8-এ করে বলবে না, ও আচ্ছা, মানে হ্যাঁ। ধরো কোনো শুভ প্ল্যানেট, ধরো আমি কথার কথা বলছি, বৃহস্পতির নজর রয়েছে অষ্টমে, যেখানে মঙ্গল পীড়িত হয়ে রয়েছে, হ্যাঁ, তখন একটা ব্যালেন্স আউট হবে। দেখো, এবার তুমি বলছো, তুমি গ্রহ দৃষ্টির কথা বলছো, তাহলে শুধু বৃহস্পতির দশায় তাকে ব্যালেন্স করবে। রাশি দৃষ্টি থাকলে, রাশি দৃষ্টি কনসেপ্টে আমি আসছি না, রাশি দৃষ্টি থাকলে সারা জীবনের মতো ব্যালেন্সড। আচ্ছা, মঙ্গল অষ্টমে আর কি কি দেয়? মঙ্গল অষ্টমে হিডেন ট্রেজার, লটারি। ঠিক আছে, লটারি দিতে পারে। তুমি এক্সপিডিশন করছো, তুমি হয়তো আর্কিওলজি নিয়ে পড়াশোনা করেছো, সোনা খুঁজে পেলে, হিডেন নলেজ পেলে। তুমি কোনো প্রাচীন স্ক্রিপচার হারিয়ে গেছে নালন্দাতে, তুমি হয়তো সংস্কৃত ঘেটে বের করলে, আরে বাপরে এটা কি লেখা। তাহলে বিবাহতে এই অষ্টমে মঙ্গল প্রবলেমেটিক কেন? বিবাহে মঙ্গলে অষ্টমে মঙ্গল, আচ্ছা, বিবাহ মুহূর্ত যখন আমরা ঠিক করি তখন অষ্টমে মঙ্গল লঞ্জিভিটির জন্য ভালো না, কারণ অষ্টমে মঙ্গল লঞ্জিভিটিকে নাশ করে। কারণ অষ্টম স্থান হচ্ছে শনির ঘর, তো কারণ শনি হচ্ছে অষ্টম স্থানের কারক, মঙ্গল হচ্ছে স্করপিওকে রুল করে মিস্ট্রি সাইডটা, কিন্তু আয়ুষ যেটা, সেটা রুলার হচ্ছে শনি। শনি এবং মঙ্গল তো শত্রু, তাহলে মঙ্গল যখনই শনির ঘরে থাকবে তখন তো শনিকে খারাপ করবে, অর্থাৎ আয়ুষকে খারাপ করবে। ওই জন্য মঙ্গল অষ্টমে যে সমস্ত পুলিশ অফিসাররা হন, ঠিক আছে, যারা সিক্রেট ইনভেস্টিগেশন করতে গিয়ে এনকাউন্টারে বা জঙ্গিদের হাতে মারা যান, মঙ্গল 8-এ। যুদ্ধক্ষেত্রে যারা এগিয়ে যান এবং লুকিয়ে লুকিয়ে কাজ করেন কিন্তু হঠাৎ করে একটা রিস্ক নিয়ে মারা গেলেন, তো মঙ্গল যাদের অষ্টমে, তাদের প্রশাসনিক ক্ষেত্রে গেলে অঙ্গহানি হয় এবং গুলি টুলি লাগে। কোন ফিল্ডটা খুব ভালো তাদের জন্য? এই ফিল্ডগুলোই ভালো, কারণ কিন্তু মৃত্যুগত যোগ রয়েছে, কি করবে?
ভগবান ডিজাইনই করেছে মানুষগুলোকে এরকম ভাবে, সাহস করে এগিয়ে যাও দিয়ে মরো। তো জেনারেলি আমার মঙ্গল বড় নয়, বেসিক্যালি শহীদ হয় তারা। আমার মঙ্গল অষ্টমে, আমি ওপেনলি বলছি। আমি একজন অ্যাস্ট্রোলজারকে আমি বর্ধমানে বাড়ি, তো বর্ধমানে জিজ্ঞেস করেছিলাম যে স্যার আমি কি ইন্ডিয়ান নেভিতে যাব? না। কেন? তোমার অঙ্গহানি হবে। কেন 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 কেন? আমি তো বিরক্ত করছিলাম অ্যাস্ট্রোলজারকে তখন। কারণ সত্যি কথা বলতে আমার নিজেরও আর্মিতে যাওয়ার ইচ্ছা ছিল। আচ্ছা, আর্মি নেভিতে। আর্মি নেভিতে। তো তারপরে আমি যখন জ্যোতিষ স্টাডি করি, অঙ্গহানি, ও মাই গড, লোকটি আমাকে বাঁচিয়ে দিয়েছে, আমি তাহলে চলে যাচ্ছিলাম। ঠিক আছে, বেঁচে গেছি। ঠিক আছে, বাট যাই হোক, খুব যারা বীর হন, যারা কাউকে ভয় পান না এবং চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন এবং চ্যালেঞ্জের দ্বারাই তাদের জীবনের মেন উদ্দেশ্য খুঁজে পান, তারা হচ্ছে মঙ্গল অষ্টমী। মানে বেসিক্যালি অষ্টমে মাঙ্গলিকের ক্ষেত্রে এটা হতেই পারে যে এটা মৃত্যুর একটা চান্সেস থাকতে পারে। তাও আমি না, তার নিজের থাকতে পারে, তার নিজের থাকতে পারে। স্পাউসেরটা আমি সবসময় দেখো, তোমার আয়ুষ তোমার কাউকে বিয়ে করার জন্য কমে না। তার মানে বেসিক্যালি এই যে মাঙ্গলিক মেয়ে বা ছেলেকে বিয়ে করলে মারা যাবে, এই কনসেপ্টটা ভুল। তার মানে এই কনসেপ্টটা তো ভুল, এটা ভুল কনসেপ্ট। টুডে আমি আজকে ক্লিয়ার করছি এটা ভুল কনসেপ্ট। এবার এটা কোথা থেকে এলো আমি জানি না। ঠিক আছে, আমি বেসিক্যালি একটা জিনিস শুনেছিলাম বা পড়েছিলাম রাদার, মাঙ্গলিক যারা হয় তারা খুব অ্যাম্বিশিয়াস, খুব বেশি এনথুজিয়াস্টিক, অ্যাড্রিনালিন চাই তাদের, এছাড়া খুব সেক্সুয়ালি অ্যাক্টিভ। আগেকার দিনে কোনো মাঙ্গলিক ছেলের সাথে যখন কোনো মেয়েকে বিয়ে দেওয়া হতো, যেহেতু সেক্সুয়ালি তারা খুব অ্যাক্টিভ হতেন, তার কারণে কি মেয়েটাকে বারবার সন্তান প্রসব করতে হতো। হ্যাঁ, একাধিকবার সন্তান প্রসব করতে গিয়ে তাদের মৃত্যু হতো। দ্যাটস ওয়াই হয়তো বলা হতো যে মাঙ্গলিক ছেলেকে বিয়ে করলে বা মাঙ্গলিক মেয়েকে বিয়ে করলে সেক্সুয়াল ডিজায়ারটা এত বেশি, মৃত্যু ঘটতে পারে। লেম লজিক এটা কিন্তু মানে আমি বলছি না, এটা আমি বিভিন্ন জায়গাতে পেয়েছি এবং বিভিন্ন জায়গাতে পড়েছি। এই লজিকটা দিয়ে এতদিনে এই জিনিসটাকে জাস্টিফাই করা হতো। আমি সমস্ত জ্যোতিষ ক্লাসিক্স যেগুলো সংস্কৃতে লেখা, সেগুলো রিসার্চ করে বলছি, বা এরকম কিছু কিন্তু নেই। এবং আমি জৈমিনী পণ্ডিতদের সাথে কথা বলেছি, আমি ওনাদের সাথে ওঠা বসা করি, ওনারা আমাকে এরকম কিছু কোনদিন বলেননি। এবং এই কনসেপ্টটি আর এই জিনিসটা কে বলেছে, ঠিক আছে, আমি ওপেনলি বলবো না, বাট খুব বড় একজন ইউটিউবার, ঠিক আছে, অ্যাস্ট্রোলজার অ্যাজ ওয়েল, সে কিন্তু এই যে বিষয়টা, মানে এই পাস্টে এই জিনিস হতো, দ্যাটস ওয়াই প্রবাদটা চলে এসেছে মাঙ্গলিককে বিয়ে করলে মৃত্যু ঘটে, এই জিনিসটা কিন্তু ওপেনলি অনেকবার প্ল্যাটফর্মে, বিভিন্ন প্ল্যাটফর্মে বলেছে। আমি একটা কথা বলি, যে অ্যাস্ট্রোলজারের সোর্স অফ নলেজ বৃহৎ পরাশর হোরাশাস্ত্র বা জৈমিনী উপদেশ সূত্র বা অ্যাস্ট্রোলজিক্যাল ক্লাসিক, তার কথাই যেন মানুষ শোনে, যেন কোনো, বাট এখনকার দিনের প্রবলেম তো এটাই, বিভিন্ন রঙের কিতাবের যে অ্যাস্ট্রোলজি, সেটা কি খুব বেশি ফলো করা উচিত নয়। তুমি কি লাল কিতাবের কথা বলছো? লাল কিতাবের কথা বলছি। অ্যাকিউরেট নয়? একদমই নয়। ওকে ওকে। জ্যোতিষ শাস্ত্র যদি জানতে হয়, বৃহৎ পরাশর হোরাশাস্ত্র, জৈমিনী উপদেশ সূত্র, ভৃগু নারী জ্যোতিষ, এগুলো পড়ুন। সারাবলী পড়ুন, সর্বার্থ চিন্তামণি পড়ুন, দেবা কেরালম অথবা চন্দ্রকালা নারী পড়ুন। অনেক অ্যাস্ট্রোলজিক্যাল ক্লাসিক আছে, তবে কোনো রং বেরঙের কিতাব না পড়াটাই বেটার। ওপেনলি বললাম, অপোজিশন পাবো, পেয়েছি, আই ডু নট কেয়ার মঙ্গল আর্ট। আই ওপেনলি চ্যালেঞ্জ all the colorful kitab people, okay, come, let's have a debate. আর আমি তো শাস্ত্র নিয়ে আসবো, আমি শ্লোক নিয়ে আসবো, আপনারা আনুন, জানবেন, বাকিটা আমি দেখে নিচ্ছি। আরো কিছু অ্যাসপেক্ট আছে, আরো কিছু ব্রাঞ্চেস আছে, লাইক কেপি, কৃষ্ণমূর্তি পদ্ধতি, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে অনেক কিছু ব্যাপারটা করা হয়ে থাকে। হোয়াটস ইউর ওপিনিয়ন অন কেপি? কৃষ্ণমূর্তি যিনি মানুষটি ছিলেন, তিনি একজন অ্যাবসোলিউট জিনিয়াস। তিনি একজন জিনিয়াস। ওনার মতো অ্যাস্ট্রোলজার পৃথিবীর কাছে একটা গিফট। কিন্তু উনি যে সিস্টেমটা তৈরি করেছিলেন, সেটা হয়তো উনি সব থেকে ভালো বুঝতেন, উনি অ্যাকুরেট প্রেডিক্ট করতেন। কিন্তু আমি বর্তমানে যেটা দেখি, সেইটা আমার খুব একটা ভালো লাগে না। কারণ মহর্ষি জৈমিনী আমাদের কারক সিস্টেম দিয়ে গেছে। হাইয়েস্ট ডিগ্রি প্ল্যানেট আত্মা কারাকা, সেকেন্ড হাইয়েস্ট ডিগ্রি প্ল্যানেট আমাত্মা কারাকা, তৃতীয় হাইয়েস্ট ডিগ্রি প্ল্যানেট ভাতৃ কারাকা, চতুর্থকে আমরা বলি মাতৃ, পঞ্চমকে আমরা বলি পিতৃ কারাকা, আমাদের পূর্বপুরুষ, ষষ্ঠকে আমরা বলি পুত্র কারাকা, সপ্তমকে আমরা বলি জ্ঞাতি কারাকা, অষ্টমকে আমরা বলি দাঁড়া কারাকা। তো কারাকা সিস্টেম এবং বিভিন্ন রকমের সাহেম, জলফতা সাহেম, বিবাহ সাহেম, ঠিক আছে, এই সমস্ত সহমের ক্যালকুলেশন দিয়ে গেছে, যেগুলো ডিগ্রি ওরিয়েন্টেড। তো আমরা ঋষিদের কাছ থেকে এত ইনফরমেশন পাচ্ছি, আমরা ঋষিদের অমান্য করে সাধারণ মানুষের কথা কেন শুনবো? কারণ ঋষিরাই তো সমস্ত কিছু বলে গেছেন, ওনারা তো কোনো এক্সট্রা ডিগ্রি সিস্টেমের কথা বলেননি। তা আমি যদি সম্পূর্ণভাবে একটা ডিগ্রি সিস্টেমকে ফলো করি, আমি তো মহর্ষি জৈমিনীকে ডিনাই করছি। আমি যদি বলি যে তোমার চন্দ্র 10th হাউসে
1 ডিগ্রি বা 0 ডিগ্রি 2 মিনিটস হয়ে আছে, আমি যদি বলি ওটাকে আমি 9th হাউসে ক্যালকুলেট করে নিই, আমি মহর্ষি জৈমিনীকে ডিরেক্টলি ডিনাই করছি। মানে যেহেতু 0 ডিগ্রিতে রয়েছে, তুমি বলছো আগের ঘরের রেজাল্টটাও দিচ্ছে, এটা মনে করা হয় এটা অনেক মনে করা সিস্টেমে, হচ্ছে, হ্যাঁ। অনেক সিস্টেমে, বাট দ্যাট ইজ ইনকারেক্ট। ও 0 ডিগ্রি মানে কি, একটা রাশিকে তুমি যদি ধরো 30 ডিগ্রি এরকম ভাবে ধরো, তার মানে পুরোটা হচ্ছে একটা এক্সপিরিয়েন্স। যে আত্মাকারাকা হাইয়েস্ট ডিগ্রি প্ল্যানেট, তার এক্সপিরিয়েন্স সব থেকে বেশি। যে 0 ডিগ্রি প্ল্যানেট, তার ওই রাশিতে ওই ঘরে এক্সপিরিয়েন্স নেই। অর্থাৎ তোমার যদি কোনো একটি ঘরে চন্দ্র 0 ডিগ্রিতে বসে থাকে, সেই ঘর সম্বন্ধে তোমার কোনো এক্সপিরিয়েন্স নেই, সেই ঘরে তুমি এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য সব কিছু করবে। এবং যেহেতু ডিগ্রি 0, কর্মফল ওখানে বেশি নেই, তুমি খুব ইজিলি সেই জায়গাটাতে এক্সেল করতে পারবে এবং সেই বিষয়ে তুমি সমস্ত কিছু শিখতে পারবে, কারণ ইউ হ্যাভ আ লং ওয়ে টু গো। মানে এটা হচ্ছে অ্যাকচুয়াল থিঙ্কিং, এটা হচ্ছে অ্যাকচুয়াল মহর্ষি জৈমিনী যেটা আমাদের বোঝাতে চেয়েছেন। পূর্ব ঘরের রেজাল্ট দিচ্ছে, আচ্ছা ওই ঘরে আরগলা থাকবে, আরগালা একটা কনসেপ্ট, আরগালা মহর্ষি জৈমিনী বলে গেছেন। তো যদি তোমার 10-এ চন্দ্র থাকে 0 ডিগ্রি সামথিংয়ে, তাহলে 9th হাউসে তো আরগালা দিচ্ছেই, প্রভাবটা তো তুমি পাবেই, কিন্তু অন্যভাবে। আরগালা মানে লক, অর্থাৎ তোমার যদি 10th হাউসে 0 ডিগ্রি সাম মিনিটসে চন্দ্র থাকে, 9th হাউসে শুভ আরগালা থাকে, শুভ আরগালার জন্য তোমার হায়ার অথরিটি বা ম্যানেজমেন্ট তোমাকে ভালোভাবে ট্রিট করবে। 9th হাউস হচ্ছে বসের। অষ্টমে চন্দ্র 0 ডিগ্রিতে রয়েছে, অষ্টমটাকে এক্সপিরিয়েন্স করবো, একদম একদম। আর সপ্তম ঘরে কি হবে? সপ্তম ঘরে তোমার যে সপ্তম ঘরে চন্দ্রের শুভ আরগলা থাকার জন্য তোমার স্পাউস তোমার প্রতি মাদারলি ট্রিট করবে, মাদারলি ট্রিটমেন্ট রাখবে। এবার দ্বারা কারাকা মানে ওয়েলদি, আত্মা কারাকা কিং, দ্বারা কারাকা ওয়েলদি। তোমার যদি লগ্নপতি আত্মা কারাক হয়, তুমি জীবনে অনেক হাই স্ট্যাটাস যাবে সেই প্ল্যানেটের ম্যাচুরিটি এজে। যদি আমার মকর লগ্ন হয় এবং আমার যদি শনি আত্মা কারাকা হয়, শনি যদি হাইস্ট ডিগ্রি প্ল্যানেট হয়, শনির ম্যাচুরিটি এজে 36 থেকে 42-এর মধ্যে আমি হাই স্ট্যাটাসে রাইজ করবো, আমাকে কেউ আটকাতে পারবে না। এবং যদি আমার শুক্র ধরো দ্বারা কারাকা হয় এবং শুক্র লোয়েস্ট ডিগ্রি প্ল্যানেট, তাহলে শুক্রের বয়সে লগ্নপতি শুক্র দ্বারা কারাকা ধরো, লগ্নপতি 0 ডিগ্রি, তাহলে আমি প্রচুর ওয়েলদি হব। আত্মা কারাকা স্ট্যাটাস দেয় আর দ্বারা কারাকা। বৃহস্পতির ম্যাচুরেশনের এজ কত? বৃহস্পতির 2টি ম্যাচুরেশন আছে, প্রথম হচ্ছে যে 16 থেকে 21, সেকেন্ড হচ্ছে 32 থেকে 36। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, আমরা এই কনসেপ্টে আসবো কিছু পরে। আমরা মাঙ্গলিক নিয়ে কথা বলছিলাম আর অনেকটা ডিপ ডাইভ করেছি, আমার খুবই ইন্টারেস্টিং লাগছে আলোচনাটা। মঙ্গল 12টা একটু অ্যাভয়েড হয়ে গেল, মঙ্গল 12টা নিয়ে কথা বলবো। হ্যাঁ, এবার মঙ্গল যাদের 12তে থাকে, 12th হাউস হচ্ছে বেড প্লেজার্সের হাউস, আমাদের বিছানার হাউস। এখানে যাদের মঙ্গল থাকে, হিডেন এনার্জি, কিন্তু সমস্ত এনার্জিটা সেক্সুয়াল, এবং সেটা বাইরে থেকে দেখে মনে হবে এই ছেলেটি তো খুব সেক্সুয়ালি, হ্যাঁ, কিন্তু প্রথম ফার্স্ট নাইটে কিন্তু হি ক্যান বি আ বেড ব্রেকার। ঠিক আছে, তো কম ভাববে না এদেরকে, ঠিক আছে। তো এরাও হিডেন এনার্জি, এদেরও ওপেন এনার্জিকে বিয়ে করা উচিত। তবে অনেক সময় 12th হাউসের মঙ্গল লিস্ট এফেক্টিভ, খুব একটা এফেক্ট করে। ধরো 8 নম্বর ঘরে মঙ্গল রয়েছে যার জন্য মাঙ্গলিক, আর 12 নম্বর ঘরে মঙ্গল রয়েছে তার জন্য মাঙ্গলিক, এই দুজনের কম্বিনেশন কেমন হতে পারে? হিডেন খারাপ না আসলে, মঙ্গল 12টা খুব একটা খারাপই না, মানে বিয়ের দিকে খুব একটা খারাপ না। আর মঙ্গল 8 আর 12 সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন মানে সব সাইড, তবে প্রচন্ড এক্সপেরিমেন্ট করতে চায়। সেটা পার্টনার বলবে, এ বাবা আমি কি মানে ইয়ে নাকি, মানে আমি কি মানে পর্ন ইন্ডাস্ট্রিতে বিলং করি নাকি, তুমি যা ইচ্ছা করছো আমার সাথে। ওকে, আই গট ইট। আর সাউথ ইন্ডিয়ান সিস্টেম এটা মনে করা হয় যে মঙ্গল দ্বিতীয় থাকলে তখনও মাঙ্গলিক, সেটা কতটা ট্রু? তার কারণ সেকেন্ড হাউস হচ্ছে আমাদের কুলা। আচ্ছা, বিয়ের পরে মহিলারা সংসার নিজের বাড়ি ছেড়ে, নিজের কুল ছেড়ে অন্য কুলে গিয়ে সেই কুলটাকে রিস্টার্ট করেন, ঠিক আছে। কারণ পুরুষা হচ্ছে স্থির এবং প্রকৃতি অর্থাৎ যে নারী, সে হচ্ছে চারা, সে মানে মুভ করতে পারে, চলো একটা স্থির। পুরুষ হচ্ছে স্থির, শিবা হচ্ছে স্থির, দুর্গা বা নারী, ঠিক আছে, বা দেবী, সে হচ্ছে চারা, সে ম্যানিফেস্ট করে। কারণ আত্মা একই, এবং আমরা এই যে ধরো এই লাইটটাকে আমি এক্সপিরিয়েন্স করছি, আমি আমার হাতে চামড়ার দ্বারা এক্সপিরিয়েন্স করছি। এই যে এক্সপিরিয়েন্সটা, আমার আত্মা এই লাইটটাকে এক্সপিরিয়েন্স করছে। আমার আত্মা যদি শিবা হয়, তাহলে আমার বডির এই যে মাংস, এটা হচ্ছে প্রকৃতি। পুরুষে যদি হয় প্রকৃতি, পুরুষে যদি আত্মা হয়, প্রকৃতি হচ্ছে আমার বডির এই হাতটা। এই যে এবারে লাইটটা যদি জীবন হয়, আমাকে জীবনটাকে এক্সপিরিয়েন্স করার জন্য আমার শক্তি চাই, অর্থাৎ আমার এই মেটেরিয়াল বডি চাই। শুধু আত্মা দিয়ে আমি এক্সপিরিয়েন্স করতে পারবো, কিন্তু পুরুষ আর প্রকৃতি মিলে সংসার তৈরি হয়েছে, অর্থাৎ এই সমস্ত। গীতাতেও এটাই বলা হয়েছে, এটাই বলা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, অদ্বৈত বেদান্তেও এটাই বলা হয়, মানে পরম ব্রহ্ম থেকে পুরুষের সৃষ্টি হয়েছে এবং প্রকৃতির সৃষ্টি হয়েছে, এবং যেটা একত্রিত হয়ে একটা হিউম্যান লাইফ ফর্ম করছে। এবার হায়ার লেভেলে একই, ওই জন্য আমরা অদ্বৈত বেদান্ত দর্শনে দেখতে পাই যে প্রকৃতি এবং পুরুষের সমস্ত কিছু এক হয়, কৃষ্ণ চৈতন্য তৈরি হয়, যেটাকে আমরা বলি চৈতন্য, কৃষ্ণ চৈতন্য, কৃষ্ণ কনসিয়াসনেস।
দ্যাট সুপ্রিম কনসিয়াসনেস, যেটা Supreme consciousness. পরমাত্মা, এই কনসিয়াসনেসটা। পরমাত্মা, চৈতন্য। ওকে, তো এই যে আমরা এতগুলো আচ্ছা, ঘরে, সেকেন্ড হাউসের মঙ্গলটা, তো মহিলারা কি করেন, বিয়ে করে অন্য বাড়িতে যান। কুলা। মঙ্গল একটি খুব পাপী এবং একটি পাপী না, একটু অ্যাগ্রেসিভ গ্রহ। তো মঙ্গল যাদের সেকেন্ড হাউসে থাকে সেই সমস্ত মহিলাদের তাদের পরিবার স্টার্ট করতে অসুবিধা হয়, বিয়ে করতে অসুবিধা হয়, বিয়ের পরে একটু প্রবলেম হয়, বিয়ে করতেই অসুবিধা হয় প্রথম কথা, করার পরে তো পরের কথা। তো প্রথম কথা, যাদের যে সমস্ত মহিলা সেকেন্ড হাউসে রাহু, কেতু, শনি, মঙ্গল পাপী গ্রহ আছে, তাদের বিয়ে করতে অসুবিধা হবে। এবং সেকেন্ড হাউস হচ্ছে আমাদের বাণীর হাউস, তো মঙ্গল যাদের সেকেন্ড হাউসে খুব কর্কশ বাণী। তুমি শনিকেও পাপী কেন বললে? মেলেফিক গ্রহ, কারণ শনি হচ্ছে অষ্টম এবং দ্বাদশের কারক, ঠিক আছে? তো ষষ্ঠেরও জয়েন্ট কারক মঙ্গলের সাথে, অষ্টমের কারক এবং দ্বাদশের কারক। তো অর্থাৎ শনি আমাদের জীবনে দুঃখ, আমরা পূর্বজন্মে যা যা পাপ করেছি সেগুলোকে বোঝায়, ডিলেস, ফ্রাস্ট্রেশন, বাউন্ডারি বোঝায়, লস বোঝায়, কারণ 12th হাউসের কারক এবং ডিলেজের কারক। তো ওই জন্য শনিও একটি পাপী গ্রহ। বেসিক্যালি আমি যেটা বুঝতে পারলাম, মাঙ্গলিক নিয়ে আমরা যেহেতু আলোচনা করছিলাম, অনেক ডিটেলসে আলোচনা করেছি, এর থেকে আমি বুঝতে পারছি মাঙ্গলিকের কারণে বিয়ের পরে মৃত্যুর যে কনসেপ্ট সেটা খুব একটা ঠিক না, ভুল। কিন্তু বিয়ের পরে যে প্রবলেম হবে, ম্যারেজ লাইফ যে ক্ষতিগ্রস্ত হবে, সেটা একটা পয়েন্ট আছে, এটার আছে আছে। এটাকে কোনোভাবে নলিফাই করা যায়? এই যে অনেকে মাঙ্গলিক দোষ কাটান বিভিন্ন পূজা পদ্ধতির মাধ্যমে, এগুলো কি এফেক্টিভ? বিবাহের সময় এফেক্টেড। তুমি যখন একটি মন্দিরে যাও, মন্দিরে রোজ পুজো হয়, তো বেসিক্যালি তুমি যদি একটা রিচুয়াল করো, সেটা লাইফ টাইম কাজ করতে পারে না, সেটা লঞ্জিভিটি থাকে। তবে তার মানে কোনো জ্যোতিষীর কাছে গিয়ে বারবার 90,000 টাকা দিয়ে 3 মাস পর পর পুজো রিনিউ করার মানে হয় না। আমি বেটার রেমেডি দিচ্ছি। মঙ্গল লড়াই করতে ভালোবাসে। মঙ্গলের তিথি কি? একাদশী এবং তৃতীয়া। তুমি একাদশী তিথিতে ফাস্ট করো, উপোস করো, তোমার লড়াই ঝগড়া জীবন থেকে বেরিয়ে যাবে। আচ্ছা, বোঝা গেছে? রাহুর তিথি কি? অষ্টমী। তুমি অষ্টমী তিথিতে উপোস করো, তোমাকে কেউ চিট করবে না, না তুমি কাউকে চিট করবে। যাদের রাহু সপ্তমে চিট হওয়ার এবং চিট করার সম্ভাবনা থাকে, তুমি অষ্টমীতে ফাস্টিং করো, তোমার না তুমি চিট করবে, না তোমাকে কেউ চিট করবে। এতটা সহজ। 90,000 টাকা দিয়ে পুজো কেন করাবো বারবার করে আমি? আচ্ছা, যদি যার মঙ্গল অষ্টমে, অষ্টাক্ষরী হনুমান মন্ত্র দিয়ে দিচ্ছি, ওম হাম হনুমতে নমঃ, ওম হাম হানুমাতে নামা, অষ্টাক্ষরী, 8th হাউসকে হিট করছে, ঠিক আছে? এবং যদি পুরোটার আমি একটা বলি, তুমি একাদশাক্ষরী হনুমান মন্ত্রও নিতে পারো, ওম হাম রুদ্রায়া হনুমতে নামা, ঠিক আছে? তো হনুমান মন্ত্র করো, হনুমান চালিসা পাঠ করতে পারো। এবং মঙ্গলের আদি এবং প্রত্যাদি দেবতা হচ্ছে কুমার এবং স্কন্দ, তো ওম স্কন্দায়া নামাহ এবং ওম কুমারায়া নামাহ করেও তুমি মাঙ্গলিক দোষ থেকে নিজেকে কাটিয়ে উঠতে পারো। ওকে, এবার আর একটা খুব ইন্টারেস্টিং টপিকে আসছি, ঠিক আছে? যেহেতু বিবাহ নিয়ে কথা হচ্ছে, হ্যাঁ, আমি বাকিগুলোতে আসছি। হ্যাঁ, এই যে আমরা দেখি যে অষ্টকূট মিলন হয়, আচ্ছা, একটা ছেলের সাথে একটা মেয়ের বার্থ চার্টটাকে কিছু পয়েন্টস এর মাধ্যমে ক্যালকুলেট করা হয়, কতটা ম্যাচ করছে সেই ম্যাচ মেকিংটা দেখা হয়, যেখানে 36টা গুণের মধ্যে কতগুলো গুণ মিলছে সেটার উপর বেস করে বলা হয় ম্যারেজটা ফেভারেবল না ফেভারেবল নয়। কিন্তু এই ক্ষেত্রে আমি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি বিবাহিত নই, বাট স্টিল আমি যাদেরকে দেখেছি বিবাহিত জীবনে, আমার সিনিয়র্সরা বা আমার কোনো বন্ধু যে বিয়ে করেছে, হয়তো 36-এ 36 গুণ মিলেছে, রাজযোটক, ঠিক আছে? তারা ম্যারেজের পর হ্যাপি নয়, তারা ইভেন ডিভোর্স নেওয়ার কথাও ভাবছে। ইভেন 36-এ 36 গুণ মেলার পরেও ডিভোর্স হয়ে যাচ্ছে অষ্টকূট মিলনের পরেও। তাহলে এটা কেন হয়? আমি আজকে তোমাকে অষ্টকূট সিস্টেমটা ডিটেলসে বলবো, এবং ডিটেলসে বলার পর তুমি বুঝতে পারবে এটি একটি ফ্লড সিস্টেম। এই সিস্টেমটি পারফেক্ট নয়। ঋষি জৈমিনী কি এটা এনেছিলেন? না, এটা বিভিন্ন ট্রেডিশন এনেছেন। জৈমিনী বা কোনো মুনি ঋষি এইটির কথা খুব বেশি করে বলেনি, বা তারা যে ম্যাচুরিটির সাথে বলেছিলেন সেটা আমরা বুঝতে পারি না। আচ্ছা, ঠিক আছে, আমি তোমাকে ডিটেলসে বলার পর তুমি বুঝতে পারবে যে কোথায় কোথায় ফ্লজ আছে। তো 36 পয়েন্ট। আচ্ছা, দশকূট ম্যাচিংও হয় সাউথ ইন্ডিয়াতে, যেখানে আমরা মহেন্দ্র ম্যাচিং এবং স্ত্রী দীর্ঘ ম্যাচিংটাকেও ধরে থাকি, রাজ্য ম্যাচিংকেও ধরে থাকি। কিন্তু আমি আজকে অষ্টকূট ম্যাচিং এর কথা বলে দশকূটটা হালকা টাচ করে দেবো, ঠিক আছে? তো আমি যদি আজকে অষ্টকূট ম্যাচিং এর কথা বলি, 8টা পয়েন্ট কি? বর্ণ 1 পয়েন্ট, বর্ষ অথবা ভাষ্যা 2 পয়েন্ট, তারা 3 পয়েন্ট, যোনি 4 পয়েন্ট, গ্রহ মিলন 5 পয়েন্ট, ঠিক আছে? গণ মিলন এটা হচ্ছে 6 পয়েন্ট,
ভাকুট মিলন হচ্ছে 7 পয়েন্ট এবং নারী মিলন 8 হচ্ছে 8 পয়েন্ট। তারপরে আমি গোত্রে আসবো, ঠিক আছে? তো প্রথমে আমি যদি বলি বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ঠিক আছে? ব্রাহ্মণ মানে যারা নলেজের কাজ করেন, এটা প্রফেশন। বর্ণ মানে প্রফেশন। ডিসক্রিমিনেশনের কোনো কথাই কিন্তু আমাদের মুনি ঋষিরা বলেননি, এটা ইংরেজরা আমাদের মধ্যে সৃষ্টি করেছে, ঠিক আছে? ডিভাইড অ্যান্ড রুল। হ্যাঁ, ডিভাইড অ্যান্ড রুল। আমাদের প্রাচীন সিস্টেমে সেরকম ডিসক্রিমিনেশন ছিল না, একদমই ছিল না। বারবার বলছি, আপনারা মিসগাইডেড হবেন না ইতিহাস বই পড়ে, ঠিক আছে? তো আমি যেটা প্রথম যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে ব্রাহ্মণ কারা হয়? যাদের চন্দ্র জলরাশিতে, অর্থাৎ যাদের চন্দ্র ওয়াটার সাইন্সে, ঠিক আছে, কর্কটে, বৃশ্চিকে এবং পাইসিসে, তাদের হয় ব্রাহ্মণ। তাদের বর্ণ হচ্ছে, তারা হচ্ছে ব্রাহ্মণ। ব্রাহ্মণ। ক্ষত্রিয় কারা? যাদের অগ্নিরাশিতে, অর্থাৎ মেষ, অগ্নিরাশিতে চন্দ্র, মেষ, সিংহ এবং ধনুতে যাদের চন্দ্র, তারা হচ্ছে গিয়ে ক্ষত্রিয়। ক্ষত্রিয় মানে বডির উপরের পোর্শনের জোর বেশি। তরোয়াল আমি কি করে চালাবো? বডির উপরের পোর্শন দিয়ে। যারা বৈশ্য, তারা হচ্ছে ট্রেডার্স, ব্যবসা করে। বৈশ্য ব্যবসা করে, ব্যবসায়ী, ঠিক আছে? ধরো তোমার মতো আমার মতো লোক যারা ব্যবসা করে, ঠিক আছে, তারা হচ্ছে বৈশ্য, ঠিক আছে? এদেরকে আমরা কোন সাইন দিয়ে দেখবো? এরা খুব প্র্যাকটিক্যাল এবং মানি ওরিয়েন্টেড, ফাইন্যান্স ওরিয়েন্টেড। আমরা আর্থ সাইন থেকে দেখবো, পৃথিবী তত্ত্ব থেকে দেখবো। অর্থাৎ এরা কোন চন্দ্র রাশিতে এরা হয়? বৈশ্য কেউ হয় যদি কারোর চন্দ্র যদি বৃষ রাশিতে থাকে, কন্যা রাশিতে থাকে এবং মকর রাশিতে থাকে। শূদ্র অর্থাৎ যাদের পায়ের নিচের পোর্শনের, বডি নিচের পোর্শনের জোর প্রচুর। কারণ যদি কেউ একটু লেবারার কাইন্ড অফ কাজ করে থাকে, তাহলে তাদের বডি নিচের পোর্শনের জোর প্রচুর হওয়া উচিত, থাই স্ট্রেংথ বেশি হওয়া উচিত। অর্থাৎ শূদ্র কারা? যাদের জন্ম হচ্ছে মিথুন রাশিতে, তুলা রাশিতে এবং কুম্ভ রাশিতে, ঠিক আছে? সিস্টেমটা কি? যে পুরুষের যে পাত্র, যে পাত্রের যে বর্ণ, পাত্রীর বর্ণ তার সমান বা তার থেকে নিচে হওয়া উচিত। পাত্রীর বর্ণ যদি তার থেকে উপরের হয় তাহলে এখানে 0 পয়েন্ট দেওয়া হয়, সমান বা নিচে হলে 1 পয়েন্ট দেওয়া হয়। বোঝা গেছে? কিন্তু আপনারা এটা ফলো করবেন না। আপনাদের বর্ণ কি? আপনারা যদি ইঞ্জিনিয়ার হন, আপনাদের ওটাই প্রফেশন, ঠিক আছে? ডেফিনেটলি। হ্যাঁ, নলেজ বেসড কাজ যদি আপনারা করেন, প্রফেসর টিচার হয়ে থাকেন, তাহলে আপনারা ব্রাহ্মণের কাজ করছেন, ঠিক আছে? আপনারা যদি শারীরিক কোনো কাজ করে থাকেন, হ্যাঁ, সেটাও কিন্তু অসম্মানের কোনো জায়গা নেই কিন্তু এখানে। প্লিজ আপনারা কেউ কিন্তু ডিসক্রিমিনেটেড বা এরকম ফিল করবেন না। আমাদের হিন্দু শাস্ত্রে ডিসক্রিমিনেশন নেই, হায়ারার্কি আছে, ডিসক্রিমিনেশন নেই, ঠিক আছে? আচ্ছা, এবং কি বলবো, ক্ষত্রিয় কারা? যারা হচ্ছে মিলিটারিতে আছেন, সামরিক বাহিনীতে আছেন, ঠিক আছে? বৈশ্য কারা? ধরুন বড় বড় ব্যবসায়ী যারা আছেন, তারাও কিন্তু বৈশ্য। তাহলে বড় বড় ব্যবসায়ীরা কি মিলিটারি যারা, তাদের থেকে কি লো স্ট্যাটাস? এটা কি তুমি কখনো মানতে পারো? কেউ করতে লো স্ট্যাটাস না, না। এবং শূদ্র কারা? যারা লেবারার টাইপের কাজ করছেন এবং কায়িক পরিশ্রমের দ্বারা অর্থ উপার্জন করছেন, ঠিক আছে? কায়িক পরিশ্রমের দ্বারা অর্থ, প্রত্যেকটা কাজে তো লেবারিয়াস হয়। এবার কোথাও মাথার লেবার, কোথাও শরীরের লেবার, এক্স্যাক্টলি ডিফারেন্ট, ঠিক আছে? তো এটা কিন্তু ডিসক্রিমিনেশন নয়। বোঝা গেছে? আচ্ছা, বর্ষ মানে সেটার উপর বেস করে 1 পয়েন্ট দেওয়া হচ্ছে। 1 পয়েন্ট। মানে এরকম 8টা যে জায়গা রয়েছে সেটার উপর বেস করে পয়েন্ট সিস্টেমটা রয়েছে। হ্যাঁ, হ্যাঁ। এটা যদি এরকমও হয় যে নারী, তার বর্ণ যদি পুরুষের থেকে উপর হয়, তো অসুবিধাটা কি আছে? একজন ব্যবসায়ী কি একজন ইঞ্জিনিয়ার মহিলাকে বিয়ে করতে পারেন না? ডেফিনেটলি পারেন, ম্যাক্সিমাম হতো তাই। তো অসুবিধাটা কি আছে? এবার এখানে একটা কথা বলো, এখানে আমি অষ্টকোণ মিলনের 3টে জায়গাতে আসবো যেটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? সেটা নিয়ে আমরা কথা বলতে পারি, কারণ এইগুলো খুব বেশি প্রচলিত আমাদের সমাজে। 3টে মেন জায়গা বা 4টে, সেটা হচ্ছে যোনি, যেটা আমাদের সেক্সুয়ালিটি বা সেক্সুয়াল কম্প্যাটিবিলিটিকে দেখায়। গণ, যে অনেক ব্যাপার আছে, ছেলের রাক্ষসগণ, মেয়ের দেবগণ, ছেলের দেবগণ, মেয়ের রাক্ষসগণ বা নরগণ, এটা নিয়ে একটা ব্যাপার রয়েছে। থার্ড হচ্ছে ভোকুট, লাভ রিলেশনশিপ, এবং ফোর্থ হচ্ছে নারী। এই 4টে পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, যেটা ম্যারেজের ক্ষেত্রে দেখা হয়। আমি যোনি দিয়ে স্টার্ট করবো। যোনি কম্প্যাটিবিলিটি, এই ব্যাপারটা কি? তো দেখো, তোমার জন্ম নক্ষত্র অনুযায়ী তুমি এক একটি যোনি পাও, ঠিক আছে? তো যদি আমি বলি অশ্বিনী নক্ষত্রের কি যোনি, ঠিক আছে? মানে এটা অ্যাকচুয়ালি পশুদের সাথে কানেক্টেড। তো আমি যদি প্রথমে আমি যদি আসি অশ্ব যোনিতে। অশ্ব যোনি মানে হচ্ছে ঘোড়া। যদি কতগুলো যোনি আছে? টোটাল 14টা যোনি আছে। তো তুমি যদি অশ্ব যোনিকে দেখো, অশ্ব যোনি একটা ঘোড়া, একটা ঘোড়ার সেক্সুয়াল পাওয়ার কিরকম হবে? প্রচন্ড হাই। বিভিন্ন সেক্সুয়াল ওষুধের কোম্পানির প্যাকেটে দেবে ঘোড়ার ছবি থাকে, হর্স পাওয়ার। তো বেসিক্যালি এরা প্রচন্ড কিন্তু অ্যাথলেটিক এবং শুয়ে সেক্স করার থেকে দাঁড়িয়ে করা বেশি পছন্দ করবেন,
ঠিক আছে? তো এটা হচ্ছে অশ্বজনী, এবং এটা খুব মানে অ্যাগ্রেসিভ বলবো না, খুব প্যাশনেটলি ব্যাপারটা করেন। অ্যাগ্রেসিভ কথাটা ভুল, কারণ এনারা মারপিট সেক্সের সময় পছন্দ করেন না। খুব প্যাশনেটলি অ্যাগ্রেসিভ বলবো, তবে কোনো হার্টিং বা ব্যথায় মজা পাওয়া সেরকম কোনো ব্যাপার নেই। অশ্বজনী, ঠিক আছে? এটা কোন রাশির ক্ষেত্রে হয়? অশ্বজনী তোমার হয়ে যাবে অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে অশ্বজনী হবে, ঠিক আছে? মেষ রাশি? মেষ রাশি অশ্বিনী নক্ষত্র, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। তো আমি যদি সেকেন্ডে আসি, গজা, ঠিক আছে, বা যেটা হাতির বলবো, ঠিক আছে? তো একজন গজা ইয়োনি, তো হাতির ইয়োনি কিরকম? একজন হাতির তার পেস কিরকম হবে? স্লো। তো এনারা স্লো সেক্স পছন্দ করবেন, ঠিক আছে? 3 নম্বরে আমরা আসবো হচ্ছে সর্পজনীতে, ঠিক আছে? সর্পজনীতে, ঠিক আছে? সর্পজনী মানে সাপের। তো এনারা খুব মিস্টিক্যাল হবেন, মানে চোখে চোখে কথা বলবেন, বা যারা কোন একটা আর্ট অফ সিডাকশন, হ্যাঁ, আর্ট অফ সিডাকশন, নাইট ক্লাবে গিয়ে কারোর সাথে পরিচয় হলো, ওয়ান নাইট স্ট্যান্ড হলো, সর্পজনী যারা তারা এটাতে এক্সপার্ট হন। আচ্ছা, মার্জারা জনি অর্থাৎ বিড়াল, তো এদের ব্যাপারটা কি? এরাও অনেকটা সর্পজনীর মতোই, কিন্তু এরা আরেকটু প্লেফুল, অতটা সিরিয়াস নয়। মানে এরা ঠিক ওই বারে গিয়ে কাউকে পছন্দ হলো তার সাথে সংযোগ করলেন সেরকম ব্যাপার না। এরা ওই বন্ধু বান্ধবদের মধ্যে, কলেজের ফ্রেন্ড সার্কেলের মধ্যেই ফ্লার্টিং করবেন এবং ইয়ে করবেন, ঠিক আছে? সেক্সুয়ালি কেমন হয় মার্জার? মার্জি সেক্সুয়ালি খুব একটা অ্যাগ্রেশন পছন্দ করেন না, কিন্তু অনেক বেশি লাভ এবং প্যাশন পছন্দ করেন। ঠিক আছে? মেন্টাল কানেকশনটা, মিস্টিক্যাল কানেকশনটা বেশি পছন্দ করেন, এবং বিড়াল একটি খুব মিস্টিক্যাল, মিস্টেরিয়াস যে ব্যাপারটা, সেই জিনিসটা পছন্দ হ্যাঁ। আচ্ছা, এরপর আমরা চলে যাবো শন জনিতে, যেটা হচ্ছে কুকুরকে বোঝায়, ঠিক আছে? তো এনারা সেক্সুয়ালি খুব লয়াল হন পার্টনারের প্রতি। কুকুর অ্যাকচুয়ালি প্রভুভক্ত প্রাণী, এনারা পার্টনারের প্রতি খুব লয়াল হন এনারা, কিন্তু এবং সেক্সের এনাদের সেরকম কোনো উইয়ার্ড টেস্ট থাকে না, নর্মালি হন, ঠিক আছে? এরপরে আমরা চলে যেতে পারি ভ্যাগ্রা ইয়োনিতে। চিত্রা নক্ষত্রে ভ্যাগ্রা ইয়োনি হয়, অর্থাৎ বাঘের। চিত্রা নক্ষত্র মানে হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি চিত্রা নক্ষত্র, আমি একটা উদাহরণ দিলাম বাঘের, ঠিক আছে? তো বাঘ কিরকম হয়? মানে তার একটু অ্যাগ্রেশন থাকবে, এবং ব্যাঘ্রজনী, ব্যাঘ্র, তো মানে ওয়েট না করতে পারা আর কি। মানে এনাদের যখন টেন্ডেন্সি আছে, পার্টনার না পেলে ম্যাস্ট্রুবেট করে নেবেন, ভ্যাগ্রা ইয়োনি, ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি আমরা আসি গো ইয়োনিতে। গো ইয়োনি মানে কাউ, লয়াল, শান্ত, টিমিড। তো অনেক আমরা দেখি যে ভরণী নক্ষত্রের অনেক সময় হয় যে গাজা ইয়োনি, মানে হাতির যেটা হস্তি, গাজা ইয়োনি। তো ওনারাও একটু টিমিড, আবার গো ইয়োনিও একটু টিমিড, ঠিক আছে? ভরণী মানে সেটাও মেষের মধ্যেই পড়ছে। অশ্বিনী, ভরণী, কৃতিকা, কিন্তু কৃতিকার আবার হয়ে যাচ্ছে মেষ ইয়োনি। মেষ ইয়োনি মানে অ্যাগ্রেসিভ, এর একটু অ্যাগ্রেসিভ পছন্দ করেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি চলে যাব হামসা ইয়োনিতে, ঠিক আছে? হামসা ইয়োনিতে, তো হামসা ইয়োনি যদি মানে হাঁস, রাজহাঁস। তো হামসা ইয়োনি যদি আমি বলি, তো হামসা ইয়োনি এনারা খুব ভালো মিউজিক বাজাবেন, পারফিউম ইউজ করবেন, খুব একটা বিউটিফুল পরিবেশ তৈরি করবেন, তারপরে এনারা খাট ভালো করে সাজাবেন, গুড মিউজিক চলবে, তারপরে এনারা একটা সফট সেক্সের দিকে এনারা এগিয়ে যাবেন, হামসা ইয়োনি। তারপরে আমি যদি আছি সিমহা ইয়োনিতে, লায়ন, এনারা ডমিনেট করবেন পার্টনারকে, রীতিমতো ডমিনেট করবেন, ঠিক আছে? তারপর আমি যদি চলে আসি আরেকটি ইয়োনিতে, এটি হচ্ছে মুশিকা ইয়োনি, অর্থাৎ ইঁদুর, ঠিক আছে? এবার জেনারেলি এগুলো ফাল্গুনী নক্ষত্রে পড়ে থাকে, এদের সেক্সুয়াল পাওয়ার আনলিমিটেড হয়, ঠিক আছে? হ্যাঁ, মুশিকা কোন রাশি এটা? এটা হয়ে যাচ্ছে তোমার, এটা পড়ে যাচ্ছে অনেকটা সিংহ রাশির দিকে। ওই যে বললাম ম্যাক্সিমাম পর্ন স্টারের যে ম্যাক্সিমাম গ্রহ কিন্তু ফাল্গুনী নক্ষত্রগুলোতেই। মানে এটা কি কর্কটের মধ্যেও পড়ে কিছুটা? ম্যাক্সিমাম কর্কটে অতটা অ্যাগ্রেশন আসবে না, অ্যাগ্রেশনটা আসবে সিংহ রাশিতে, ঠিক আছে? তো তুমি যদি দেখো ফাল্গুনী নক্ষত্রের যে প্রতীক, সেটা হচ্ছে একটি খাটের পায়া, ঠিক আছে? উত্তর ফাল্গুনী, পূর্ব ফাল্গুনী। উত্তর ফাল্গুনীতে খাটের সামনের পায়া, পূর্ব ফাল্গুনীতে খাটের পিছনের পায়া। তো এটা বেডটাকেই বোঝাচ্ছে, এদের সেক্সুয়াল পাওয়ার আনলিমিটেড হয়, ঠিক আছে? তো এরপর আমরা আসবো ভানারা ইউনিতে। তো ভানারা কিরকম হয়? গাছে থাকে, গাছে ঘোরাফেরা করছে। তো বেসিক্যালি এরা খুব প্লেফুল হয়, মানে পার্টনারকে টিজ করবে, টন্ট করবে, এবং এইভাবে একটা সেক্সুয়াল কেমিস্ট্রি তৈরি করে সেক্স ইনিশিয়েট করবে, টিজ করবে, ইয়ার্কি মারবে। হ্যাঁ, কলেজে কাউকে পছন্দ, সেই মেয়েটার সাথে খুব ইয়ার্কি মারছে, ঠিক আছে? সেই একটা ইয়ার্কি মেরে ঠাট্টার চলে। আর কাগা ইয়োনি, কাক, এরা একটু ডিসিপ্লিন হবেন, ঠিক আছে? এরা আবার পরিষ্কার পরিচ্ছন্নতা বেশি পছন্দ করবেন, ঠিক আছে? হ্যাঁ, কাক, যেমন কাক হচ্ছে ঝাড়ুদার পাখি, তো তুমি বুঝে নিতেই পারো, খুব ইন্টেলিজেন্ট হয়, ডিসিপ্লিন। তো বেসিক্যালি জোনের ক্ষেত্রে দেখা হয়েছে কোন, ধরো কারোর বিড়াল জনি, তার সাথে মার্জারা, তার সাথে সিংহ জনি যার,
তার কম্পাটিবিলিটি কিরকম, বা আর বিড়ালের সাথে ইঁদুরের কম্পাটিবিলিটিটা কিরকম? র্যাট ক্যাট অলওয়েজ এনিমি, ইয়া, র্যাট ক্যাট অলওয়েজ এনিমি। কারণ যে ক্যাট ইয়োনি মানে যে মার্জারা ইয়োনি, সে সবসময় চাইবে একটু ব্যাপারটা মিস্টিক্যাল হোক, স্লোলি ব্যাপারটা এগোক, একটু প্লেফুল হোক। এবং যার মুশিকা ইয়োনি, সে তো আনলিমিটেড সারা রাত সেক্স করতে পারে, তো মাল্টিপল টাইমস, বাট সেটা কোথাও একটা গিয়ে কিন্তু দুজনের মধ্যে মেলবন্ধনটা থাকবে না। ঠিক আছে, তো তোমরা এখন অষ্টকূল বিচার করো, এই জিনিসটা জনের বিষয়টা দেখা হয়। এটা ম্যারেজের ক্ষেত্রে কতটা ইম্পর্ট্যান্ট? এটা ম্যারেজের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে যাদের মঙ্গল অষ্টমে, তাদের যদি সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন না থাকে তারা চিট করে, তো এই জন্য এটি খুবই ইম্পর্টেন্ট। এবং আরও যারা মাঙ্গলিক তাদের তো জনিটা আমি খুবই প্রেফারেন্স দিয়ে দেখি চেক করার ক্ষেত্রে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে গণ, যেটা নিয়ে খুব কনফিউশন থাকে মানুষের মধ্যে। রাক্ষসগণের মেয়ের সাথে কথা বলবি না, দেবগণের ছেলে সে খুব বেশি পোলাইট হবে, সে হয়তো টাফ সিচুয়েশনে ছেড়ে চলে যেতে পারে, এরকম অনেক কনসেপ্টস আছে। তো এই জায়গাটা আবার ক্লিয়ার করবো। এটাও চন্দ্রের নক্ষত্র অনুযায়ী আমরা দেখি। তো যাদের আমি বলবো যে দেবগণ, যেমন ধরো অশ্বিনী নক্ষত্র দেবগণ, ভরণী নক্ষত্র হচ্ছে বেসিক ক্যারেক্টারিস্টিক্স কি, হ্যাঁ, এবং কৃতিকা নক্ষত্র হচ্ছে রাক্ষসগণ। দেবগণ যারা হয়, তো দেবগণের মানুষদের কি হয়, এনারা খুব বেশি আধ্যাত্মিক হন। মানে জীবনের এনাদের মোটিভ থাকে যে আমরা ভগবানকে বুঝবো, স্পিরিচুয়ালিটিকে জানবো, এবং খুব বেশি মেটেরিয়ালিজমের দিকে না গিয়ে, খুব বেশি বড়লোকি না করে একটি শান্ত জীবনযাপন করবো। ঠিক আছে, যারা মনুষ্যগণ তারা খুব সাংসারিক হন, তারা ভগবানের দিকটাকেও ব্যালেন্স করছে, আবার ভৌতিক দিকটা যাদের মানে জীবনে মেটেরিয়াল প্লেজারটাকেও ব্যালেন্স করছে, এবং একই সাথে তারা নিজেদের সংসার জীবনটাকেও পালন করছে, স্পিরিচুয়ালটাও দেখছে, সব কিছু দেখছে। যারা রাক্ষসগণ তারা পুরোপুরি মেটেরিয়ালিস্টিক এবং গোল ওরিয়েন্টেড। ঠিক আছে, তো এবার যদি ধরো আমি দেবগণের সাথে দেবগণের ম্যাচ করি, খুব স্পিরিচুয়াল কাপল, তো এটা কিন্তু খারাপ না, খুব স্পিরিচুয়াল কাপল। ঠিক আছে, দেবগণের সাথে যদি আমি মনুষ্যগণের ম্যাচ করি, যে দেবগণের লোক সে মনুষ্যগণকে গাইড করে নিয়ে যেতে পারবে। ঠিক আছে, এবার যদি আমি দেবগণের সাথে রাক্ষসগণকে ম্যাচ করি, একটু কোথাও প্রবলেমেটিক, কারণ রাক্ষসগণ অ্যাগ্রি করবে না দেবগণের সাথে, আনলেস যে দেবগণ তার পাওয়ার অনেকটা বেশি, সেটা হরস্কোপ অনুযায়ী ডিপেন্ড করছে। তার বৃহস্পতি যদি অসাধারণ ভালো হয়, তাহলে হয়তো যে পার্টনার আছে সে থেমে গেল যে না, আমি তোমার কথা শুনবো, স্পিরিচুয়ালিটিটা অনেকটা বেশি ম্যাটার করে, মেটেরিয়ালিজম এতটাও ম্যাটার করে না। কিন্তু দেব রাক্ষসটা একটা প্রবলেম, রাক্ষস প্রচণ্ড মেটেরিয়ালিস্টিক কাপল, এটা কোথাও একটা গিয়ে চিটিংয়ের দিকে দুজনকে নিয়ে যেতে পারে, এবং রাক্ষসগণের লোককে স্যাটিসফাই করা একটু কঠিন। রাক্ষস এবং মনুষ্য, ঠিক আছে, তো এটা আবার মনুষ্যকে নিচের দিকে টানতে পারে। ঠিক আছে, তো কোথাও একটা গিয়ে রাক্ষসের সাথে একমাত্র কারোরই ম্যাচ খুব একটা হয় না। ঠিক আছে, সত্যি কথা বলতে। তো সবসময় দেবগণ এবং মনুষ্যগণের ম্যাচিংটা খুব ভালো, দেবগণের সাথে দেবগণের ম্যাচিংটা খুব ভালো। আর রাক্ষসগণের সাথে দেবগণের ম্যাচিংটা আমি কেন ভালো বলবো, কারণ একটা মিডিল গ্রাউন্ডে এসে সংসারটা টিকে থাকে। একজন আধ্যাত্মিকতা করছেন, একজন পয়সা রোজগার করছেন, মেটেরিয়ালিজমের দিকে এগিয়ে যাচ্ছেন, তো কোথাও একটা গিয়ে জিনিসটা খারাপ না। ঠিক আছে, মনুষ্য পুরোপুরি সাংসারিক, একটু কোথাও মনে হয় মনুষ্য খুব ভালো, অবশ্যই খুব ভালো, তবে একটু মনুষ্যের সাথে দেব হলে খুব ভালো হয়। দেবগণ স্পিরিচুয়াল হয় ডেফিনেটলি, হ্যাঁ, বাট অনেক ক্ষেত্রে গোল ওরিয়েন্টেডও তো হতে পারে। সেটা বাকি চার্টের উপর ডিপেন্ড করছে, এটা একটা অ্যাসপেক্টের উপর আমি পুরোটাকে বিচার করবো না। ঠিক আছে, এইটা হলো গণ রিলেটেড ব্যাপার। ভোকুড, ভালোবাসা, এটা রাশির থেকে রাশি ক্যালকুলেট করা হয়। রাশি থেকে রাশি। তো কারোর চন্দ্র থেকে যদি পার্টনারের চন্দ্র 2-12 ডিস্টেন্স, 6-8 ডিস্টেন্স, ষষ্ঠক ডিস্টেন্স, দ্বাদশা 2-12 ডিস্টেন্স, এবং নবম পঞ্চম ডিস্টেন্সে, তবে ভাকুট দোষ বলা হয়ে থাকে। অর্থাৎ আমার যদি মেষ রাশি হয়ে থাকে এবং আমার ওয়াইফের রাশি যদি পাইসিস অথবা মিন হয়ে থাকে, তার মানে আমার ওয়াইফের রাশি যে মিন, আমার ওয়াইফের যে চন্দ্র আমার রাশি থেকে 12 ঘর দূরে, তাহলে এটা ভাকুট। এখানে আমরা একটু ডিপ যাব। হ্যাঁ, 12টা রাশি আছে, মেষ থেকে মিন। হ্যাঁ, মেষ রাশির জন্য কোন কোন রাশির মেয়েরা বা ছেলেরা সুটেবল আর কারো সুটেবল না, এগুলো নিয়ে একটু কথাবার্তা বলবো। তো বেসিক্যালি আমাদের প্রথমে দেখতে হবে ষষ্ঠক, যেটা সব থেকে ডেঞ্জারাস। তো মেষ রাশির যে শত্রু রাশি সেটা হচ্ছে কন্যা, কারণ 6th হাউস হচ্ছে কন্যা দ্বারা রুলড। তো মেষ রাশির এবং কন্যা রাশির ম্যাচিংটা সেভাবে হয় না, মেষ লগ্ন কন্যা লগ্নের ম্যাচিং হয় না। আমরা বলি লগ্ন ষষ্ঠক, আমি প্রথমেই রিজেক্ট করে দিই মোস্ট অফ দ্য টাইমস, কারণ আজকালকার দিনে মেলে না। পুরোনো চার্ট হলে 1985-এর আগের চার্ট হলে ঠিক আছে, নতুন চার্ট হলে আমি রিজেক্ট করে দিই, কারণ এখন আমরা অনেক বেশি ম্যাটেরিয়ালিস্টিক হয়ে গেছি, একদম লাইফস্টাইল অনেক ফাস্ট, একদম, এবং অ্যাডজাস্টমেন্ট নেই। হ্যাঁ, এবং মেষ রাশি এবং বৃশ্চিক রাশিরও অনেক সময় মেলে না, মঙ্গল দ্বারাই রুলড কিন্তু মেলে না।
কারণ ওনারা হচ্ছে লগ্ন স্বরাষ্ট্রক হয়ে যাচ্ছে, 6 ডিস্টেন্স হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা যদি এগুলো একটু ডিপ যাচ্ছে, বাট আমি যদি একদম সিম্পল ভাবে জিজ্ঞেস করি যে মেষের সাথে কাদের মেলে কাদের মেলে না? হ্যাঁ, মেষের যাদেরকে অ্যাভয়েড করা উচিত, তারা যে সমস্ত মেষ লগ্ন এবং মেষ রাশির লোকদের যে সমস্ত রাশিকে অ্যাভয়েড করা উচিত, সেই সমস্ত রাশি হচ্ছে মেষ লগ্ন এবং মেষ রাশির, কন্যা লগ্নকে অ্যাভয়েড করা উচিত এবং বৃশ্চিককে পারলে অ্যাভয়েড করা উচিত। ঠিক আছে, একটা চান্স থেকে যাচ্ছে দুটোই মঙ্গল দ্বারা রুলড বলে, কিন্তু তাও বলবো কন্যাকে অ্যাভয়েড করা উচিত। হ্যাঁ, তো যদি আমি বৃষ রাশির কথা বলি, বৃষ রাশির ষষ্ঠ ঘর শুক্র দ্বারাই রুলড, তুলা, তো এখানে কাইন্ড অফ ম্যাচিংটা হতে পারে, কিন্তু অষ্টম যেটা সেটা হচ্ছে ধনুকে অ্যাভয়েড করা। তো বৃষ রাশির লোকদের তুলা এবং ধনুকে পারলে অ্যাভয়েড করা উচিত। মিথুন রাশির লোককে স্ট্রিক্টলি অ্যাভয়েড করা উচিত বৃশ্চিক রাশির লোককে, বৃশ্চিককে, কারণ মিথুনের ষষ্ঠ ঘর হচ্ছে বৃশ্চিক দ্বারা রুল। অবশ্যই অষ্টমকেও অ্যাভয়েড করা উচিত, সেটি হচ্ছে শনি দ্বারা রুল। শনি বুধের সংযোগ একটি বন্ধুত্ব থাকায় সবসময় খারাপ হয় না। এবার আমি যদি বলি কর্কট রাশি, কর্কট রাশির লোকদের অ্যাভয়েড করা উচিত হচ্ছে ওনাদের 6th হাউসের রাশিকে। ওনাদের 6th হাউস হচ্ছে রুলড বাই ধনু, কিন্তু বৃহস্পতি চন্দ্রের বন্ধুত্ব থাকায় সবসময় খারাপ হয় না। তো কর্কট রাশি কিন্তু কুম্ভ রাশিকে অ্যাভয়েড করতে পারে, কারণ কুম্ভ রাশি হচ্ছে ওনাদের 8th হাউস, তো 8th হাউসকে অ্যাভয়েড করা উচিত। তো কুম্ভ রাশি এবং কর্কট রাশির মেলটা হয় না। কর্কট এবং মিথুনের মেল হয়? কর্কট এবং মিথুনের দ্বাদশা সম্পর্ক, সেই জন্য জিজ্ঞেস করলাম। খুব একটা ভালো বলবো না, তবে স্বরাষ্ট্রকের থেকে বেটার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার আমি যদি আসি সিংহ রাশি, সিংহ রাশির নিজের ষষ্ঠ ভাবকে অ্যাভয়েড করা উচিত, অর্থাৎ মকর রাশিকে অ্যাভয়েড করা উচিত। এবং অষ্টম স্থান হচ্ছে বৃহস্পতি দ্বারা রুল, বৃহস্পতি এবং সূর্যের বন্ধুত্ব থাকার জন্য অ্যাভয়েড না করলেও চলে, তবে জেনারেলি বলবো অ্যাভয়েড করা উচিত। আচ্ছা, পরবর্তী ক্ষেত্রে আমরা চলে যাব যে তুলা রাশি। তুলা রাশির মীন রাশির লোককে অ্যাভয়েড করা উচিত এবং বৃষ রাশির লোককে পারলে অ্যাভয়েড করা উচিত। সেম রুলারশিপ থাকার জন্য শুক্র ম্যাচ করে যেতেও পারে, এটা কোনো পারফেক্ট রুল নেই, চার্ট দেখে জ্যোতিষীকে বলতে হবে। তারপর আমরা চলে যাব বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিক রাশির লোককে অ্যাভয়েড করা উচিত মেষ রাশির লোককে, বাট আবার সেম রুলারশিপ থাকার জন্য হয়ে যেতেও পারে। তো বৃশ্চিক রাশি অষ্টম স্থানকে অবশ্যই অ্যাভয়েড করা উচিত, যেটা হচ্ছে মিথুন। তো মিথুন বৃশ্চিকটা একদম নো। ঠিক আছে। তারপর আমরা আসি ধনু রাশিতে। তো ধনুর ষষ্ঠ ভাব হচ্ছে রুলড হচ্ছে তোমার বৃষ রাশি দ্বারা, তো এটা অ্যাভয়েড করা উচিত। দেবগুরু দৈত্যগুরু একসাথে যায় না। এবং অষ্টম স্থানকে কর্কটকে অ্যাভয়েড করতেও পারে, নাও করতে পারে, তবে 50-50 একটা কেস। তারপর আমরা চলে যাই মকর রাশি। মকর রাশির অ্যাভয়েড করা উচিত সিংহ রাশিকে, কারণ অষ্টম স্থান, এবং 6th রাশি যেটা হচ্ছে যে মিথুন, তাকে অ্যাভয়েড করতেও পারে, নাও করতে পারে, কারণ এখানে একটা আমরা বন্ধুত্ব দেখতে পাচ্ছি শনি এবং বুধের মধ্যে, তো খুব একটা চরম শত্রুতা হয় না। কুম্ভ রাশির লোকের অ্যাভয়েড করা উচিত কর্কট রাশির লোককে, ঘাতক অশুভ অ্যাভয়েড করা উচিত, এবং অবশ্যই অ্যাভয়েড করা উচিত কন্যা রাশির লোককে, কিন্তু কোথাও একটা গিয়ে অষ্টম স্থানেও রাহু দ্বারা রুলড হচ্ছে, লগ্ন রাহু দ্বারা রুলড হচ্ছে, তো খুব একটা অ্যাভয়েড না করলে চলে। মীন রাশির লোকের অ্যাভয়েড করা উচিত সিংহ রাশির লোককে, কিন্তু কিছুটা মেল থাকে সূর্য বৃহস্পতি, কিন্তু অষ্টমকে অবশ্যই অ্যাভয়েড করা উচিত, অর্থাৎ তুলাকে অ্যাভয়েড করা উচিত। তো এইটা হচ্ছে ভাকুট। আচ্ছা, মানে আমরা এটার মাধ্যমে বুঝতে পারলাম যে কোন রাশিকে অ্যাভয়েড করা উচিত, যেটা খুবই ইম্পর্টেন্ট। আর বাকি যারা রয়েছে তাদের সাথে ম্যাচ মেকিং হতেই পারে। হ্যাঁ, আমি একটি ছোট্ট ফর্মুলা দিয়ে দেবো, খুব ইম্পর্টেন্ট। আপনার যে লগ্ন, সেই লগ্ন অনুযায়ী যে সপ্তমপতি, সেই সপ্তমপতি ডেবিলিটেশন নিচস্থ চন্দ্র রাশিকে বিয়ে করবেন না। আপনার যদি মেষ লগ্ন হয়, আপনার সপ্তমপতি শুক্র নিচস্থ হয় কন্যা রাশিতে, আপনি কন্যা রাশির লোককে বিয়ে করবেন না। আরেকটা উদাহরণ, হ্যাঁ, আপনার হচ্ছে গিয়ে মিথুন লগ্নের সপ্তম ঘর হচ্ছে বৃহস্পতি, অর্থাৎ ধনু রাশি দ্বারা রুলড। বৃহস্পতি নিচস্থ হয় মকর রাশিতে, তো যারা মিথুন লগ্নের লোক তারা মকর রাশিকে অ্যাভয়েড করলে কিন্তু অ্যাভয়েড করতে পারেন, বন্ধুত্ব থাকা সত্ত্বেও। আচ্ছা, এগুলো খুব লেমেন্স টার্মে অনেক মানুষই হয়তো বুঝবেন না, তো সেই ক্ষেত্রে মানে যাদের নিজস্ব অ্যাস্ট্রোলজার আছে বা যারা এইসব নিয়ে আলোচনা করেন, তাদের সাথে ডিসকাস করে নেওয়াটা বেটার বিয়ের আগে অবশ্যই, কারণ বিয়ের পরে আমাদের কোনো কিছু আর করার থাকে না, ডিভোর্স ছাড়া, যেটা আমাদের ভারতীয় সোসাইটিতে খুব সহজ ব্যাপার নয়। হয়ে গেছে এখন সহজ, হয়ে যাচ্ছে। এখন আমি যা যা কেস দেখছি সোশ্যাল মিডিয়াতে বা নিজের সারাউন্ডিংয়ে বা কানে খবর আসে, অনেক সাবস্ক্রাইবার্সরাও কথা বলেন এইসব নিয়ে,
ম্যারেজ খুব মানুষের কাছে এখন একটা ভীতির বিষয় হয়ে গেছে, ভীতির বিষয় হয়ে গেছে, ভয়ের বিষয় হয়ে গেছে। মানে অনেকে এখন ডিসাইড করতে পারেন না যে তারা বিয়েটা করবেন কিনা। এরপরে সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গা, যেটার ওপর বেস করে অনেক কিছু ডিপেন্ড করে, সেটা হচ্ছে নারী। নারী ম্যাচ না হলে বিয়ে হয় না, সেম নারীতে বিয়ে হয় না। এই ব্যাপারটা একটু বলো। আচ্ছা, কখন ম্যাচ হয়, কখন ম্যাচ হয় না, কখন তুমি 0-তে 8 পাচ্ছ, আচ্ছা সরি 8-এ 0 পাচ্ছ, আর কখন 8-এ 8 পাচ্ছ। আচ্ছা, তো বেসিক্যালি 3 রকমের নারী হয়: আদি নারী, অন্ত নারী এবং আদি নারী, মধ্য নারী এবং অন্ত নারী। তো 3টে নারীর 3 রকম দোষ হয়, ঠিক আছে। আদি নারীর ভাতা, ভাতা মানে এয়ার রিলেটেড ডিজিজ, ঠিক আছে। মধ্য নারীর হচ্ছে পিতা, পিতা মানে হচ্ছে ডাইজেশন অর্থাৎ পিত্ত রিলেটেড প্রবলেম, এবং কাফা, কাফা মানে হচ্ছে লাং রিলেটেড প্রবলেম, এবং কাফ কোল্ড কফ রিলেটেড প্রবলেম, ঠিক আছে। তো ধরো দুজন মানুষেরই মধ্য নারী, অর্থাৎ ধরো একজন মানুষের মৃগশিরা নক্ষত্র, একজন মানুষের ভরণী নক্ষত্র, তো দুজনেরই কিন্তু মধ্য নারী হয়ে যাচ্ছে। তো তাদের সন্তান সন্ততির কিন্তু যে রোগটা হবে সেটা হবে পিত্ত রিলেটেড রোগ। মানে সেম নারীতে বিয়ে করলে সন্তানের মধ্যে রোগ হতে পারে। পিত্ত রিলেটেড রোগ মানে ডাইজেশন ইস্যু হবে, লিভার প্রবলেম থাকবে, গল স্টোন হবে, গল ব্লাডার প্রবলেম থাকবে। তো যদি এবার ধরো দুজন আদি নারীর লোক বিয়ে করে, ভাতা, ঠিক আছে, মানে বায়ু রিলেটেড, তো তার সন্তানের বাতের পেন হবে, বোন ফর্মেশনে প্রবলেম হবে, বডি ফর্মেশনে প্রবলেম হবে, বিকলাঙ্গ হতে পারে। যদি কাফাতে প্রবলেম হয় অর্থাৎ কফ রিলেটেড, তাহলে অনেক সময় দেখবে অনেক বাচ্চার বুকে ফুটো থাকে। এ বাবা, অনেক ক্ষেত্রেই শোনা যায় ফুটো। হ্যাঁ, এখানে নারীটা ম্যাচ করে না, এবং ধরো তোমার এক জেনারেশনে ফলটা দিল না, পরবর্তী জেনারেশনে ফলটা আসবে। মানে এটা অনেকটা ইনব্রিডিং এর মতো ব্যাপারটা হয়ে যায়, যদিও সেটা গোত্র থেকে দেখি, বাট এখানেও অনেকটা খুব বাজে এফেক্ট আমরা দেখতে পাই। আচ্ছা, এই ব্যাপারটা আমরা একটু ডিটেলসে আসবো। কারণ অন্যান্য কালচারে আমরা দেখি যে ইনব্রিডিং মানে নিজস্ব ভাই বোন বা পরিবারের মধ্যে বিয়ে করাটা খুবই কমন একটা ব্যাপার। কারণ পারিবারিক যে ওয়েলথটা রয়েছে, যে সম্পদটা রয়েছে, সেটা পরিবারের মধ্যেই থেকে যায়, এই কনসেপ্ট থেকে করা হয়। যেটা ইংল্যান্ডের রাজপরিবার, জার্মানি যে তোমার কাইজার ছিল, তাদের মধ্যেও দেখা গেছে। ইভেন মানে ইউরোপের যে বড় বড় শক্তিগুলো, তারা কাজিনস বেসিক্যালি। তো বেসিক্যালি সবাই কাজিন, যেহেতু ইনব্রিডিং এর ব্যাপার রয়েছে, তার জন্য অনেক ডিএনএ ওরিয়েন্টেড যে রোগ, লাইক হিমোফিলিয়া, ঠিক আছে, জার নিকোলাস II, আমি যদি খুব ভুল না করি, কমিউনিস্ট আসার আগে রাশিয়াতে ইনি লাস্ট জার ছিলেন, তার ছেলের হিমোফিলিয়া ছিল, যার কারণে রাজপুতিন এত বেশি তোমার জারের ক্লোজ হয়েছিল বা জারিনার ক্লোজ হয়েছিল। এই ডিএনএ ওরিয়েন্টেড যে রোগগুলো, যেহেতু রিকম্বিনেশন প্রপারলি করতে পারে না, তো যদি কোনো রোগ থাকে কোনো স্ট্র্যান্ডে বা কোনো কোডনে হোয়াটএভার, তো সেটা অ্যাটাচড হয়ে ওটাকে অ্যাক্টিভেট করে দেয়। এটা আমরা গোত্র থেকেও দেখতে পারি। এক্স্যাক্টলি, আমি এটাই জানতে চাইছিলাম। এটা হয়তো রিসেন্টলি ডিসকভার হয়েছে, বাট আমাদের শাস্ত্রে, সনাতনে এটা অনেক আগে থেকে রয়েছে যে সেম গোত্রে বিয়ে করবে না, কারণ গোত্রগুলো তৈরি হচ্ছে একটা ঋষির বংশ হিসেবে, সেম প্যাটার্নাল লিনিয়েজ। এক্স্যাক্টলি। এবার বলে যে সেম গোত্রে বিয়ে করা উচিত না। কিন্তু আমি যেটা দেখতে পাই, ধরো সেম গোত্র, ধরো তোমার কাশ্যপ গোত্র, আমার কাশ্যপ গোত্র, তোমার আমার বিয়ের ব্যাপারটা খুব উইয়ার্ড হয়ে যাবে, আমি সেই জায়গায় যাচ্ছি না। বাট ধরো আমার কাশ্যপ গোত্র, তোমার পার্টনারের কাশ্যপ গোত্র, আমার পার্টনারের কথা ছাড়ো, তোমার কাশ্যপ গোত্র, তোমার উডবির কাশ্যপ গোত্র, ঠিক আছে। এবার সেই ক্ষেত্রে তোমার যে উডবি রয়েছে, তাকে আগে মামার বাড়ির গোত্রে ট্রান্সফার করে, সেই ট্রান্সফার করার পরে তোমার সাথে বিয়ে দেওয়া হচ্ছে। ইজ ইট অ্যাট অল সায়েন্টিফিক? বা সেটা পসিবলই না। তো বেসিক্যালি গোত্র আমরা 3 রকম ভাবে দেখতে পারি। মানে সেম গোত্রে বিয়ে নো, বাট আমি একটু গোত্র নিয়ে একটু এক্সপ্লেন করি। তো বেসিক্যালি আমাদের সপ্তঋষি থেকে 7টি গোত্র তৈরি হয়। কি কি? তো কাশ্যপ গোত্র, তারপরে আমরা চলে আসি হচ্ছে বিশ্বামিত্র গোত্রে, তারপরে আমরা চলে আসি অত্রি গোত্রে, গৌতমা গোত্রে, তারপরে আমরা চলে আসবো বশিষ্ঠ গোত্রে, ঠিক আছে। তো এইভাবে আমাদের 7টি গোত্র হয়, ঠিক আছে। ভরদ্বাজ গোত্র রয়েছে, গোত্র রয়েছে। তো বেসিক্যালি এবং আরো সাব গোত্র রয়েছে, অগস্ত্য মুনির গোত্র রয়েছে, কৌশিকা গোত্র রয়েছে, ঠিক আছে। এরকম নার্গেশ বলে বা নাগেশ বলে কিছু একটা এরকম গোত্র রয়েছে। অনেক সময় অনেকে পরাশরের গোত্র বলে, যেটা আমি জানি না কোথা থেকে এসেছে, বাট এরকম অনেক সাব গোত্র আছে, ঠিক আছে, অনেক সাব গোত্র আছে। গৌতমা গোত্র, জামাদাগ্নি গোত্র, ঠিক আছে, এরকম আছে। তো
তো বেসিক্যালি সেম প্যাটার্নাল লিনিয়েজ, সেম লিনিয়েজ থেকে তোমরা বিলং করছো, সেম ডিএনএ স্ট্রাকচার হয়তো বা সেম বডি স্ট্রাকচার থেকে তোমরা বিলং করছো। তো দুজন যদি এভাবে বিয়ে করে নেন তাহলে সেটা কিন্তু ভবিষ্যতে লং টার্মে গিয়ে কিন্তু খুব বাজে এফেক্ট দেবে। তো সেম গোত্রের বিয়েটাকে ওই জন্য করা উচিত না। এবার আজকাল কি হয়েছে যে তুমি হয়তো একজন হরিয়ানবি অথবা পাঞ্জাবি অথবা তামিলিয়ান এবং তোমার হাজবেন্ড হচ্ছে একজন অ্যাসামিস, দুজনের সেম গোত্র, তাহলেও কি তোমাদের বিয়ে করা উচিত না? কারণ এই যে কার কি গোত্র সেটা থেকে তো মানে সেটা তো আমরা অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট থেকে, নক্ষত্র থেকে জানতে পারি, ঠিক আছে? তার মানে পৃথিবীর সমস্ত মানুষেরই কিছুটা জেনেটিক কনফিগারেশন কি এক? একজন রাশিয়ান বা একজন ইউক্রেনিয়ান বা একজন অস্ট্রেলিয়ানেরও সেম গোত্র হতে পারে, যাদের মধ্যে কোনোদিন দেখাই হয়তো হয়নি, তাদের পূর্বপুরুষদেরও কোনোদিন দেখা হয় টাইম। হ্যাঁ, এর থেকে গোত্র অর্থাৎ এই যে সপ্ত ঋষি এরা এক একটা টাইপ অফ হিউম্যানকে বোঝায়। তো এই সেম টাইপ অফ হিউম্যানের একসাথে মিলন করা উচিত নয়, কারণ এটা লং টার্মে খারাপ এফেক্ট দেয়। তো এই যে সপ্ত ঋষি এরা এক এক রকমের এনার্জিস, যারা পৃথিবীতে ম্যানিফেস্ট করেছিল হিউম্যান রূপে, বাট ওভারঅল তো এনারা এনার্জিস, ঠিক আছে? তো যার জন্য এনাদের যে রুলারশিপ এক একটা মানুষের উপরে হয়। তো ধরো এদেরকে আমি 7টা গোত্রে ভাগ করি, পৃথিবীতে তুমি মানুষকে 7টা জেনেটিক কনফিগারেশনে ভাগ করলে তাদের ব্রড স্পেকট্রামে, ঠিক আছে? সেটা একজন দুজন পৃথিবীর দুই প্রান্ত থেকেও হতে পারে, যাদের কোনো পূর্বপুরুষের কোনো কানেকশন নেই, কিন্তু তাদের যে জেনেটিক কনফিগারেশন সেটা হয়তো সেম। তারা যদি রিপ্রোডাকশন করেন, এক প্রজন্ম কোনো ফলাফল দেখলো না, কিন্তু 3-4 প্রজন্ম পরেও কিন্তু একটা বিকলাঙ্গ ব্যাপার তুমি দেখতে পেতে পারো। তো এই জন্য জেনারেলি এটাকে অ্যাভয়েড করা উচিত। আজকালকার দিনে তো মনে হয় খুব একটা অ্যাভয়েড হয় না। তামিলিয়ান কাশ্যপ গোত্র, বেঙ্গলি কাশ্যপ গোত্র বিয়ে করলে প্রবলেম হতে পারে মেবি লং টার্মে, শর্ট টার্মে বুঝতে না। তবে সন্তানের হেলথ আমরা সূর্যের আপেক্ষিক পজিশন থেকে দেখতে পারি, যেটা অষ্টকূট ম্যাচিং এর একটি খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, গ্রহ মিলন। তো সূর্য যদি নবম পঞ্চমে থাকে, অর্থাৎ তোমার মেষে সূর্য, আমার সিংহ রাশিতে সূর্য, তাহলে সন্তানের হেলথ ভালো হয়। সূর্য যদি 3-11-তে থাকে, একেবারে থেকে 3-11 রিলেশনশিপে থাকে, অর্থাৎ তোমার যদি বৃষ রাশিতে সূর্য থাকে এবং তোমার উডবীর যদি সূর্য থাকে হচ্ছে গিয়ে কর্কট রাশিতে, তাহলে 3-11 রিলেশনশিপ হয়ে গেল, তাহলে কিন্তু সন্তানের হেলথে প্রবলেম আসলেও আসতে পারে। গোত্রের যে ব্যাপারটা তার থেকেও বেশি প্রমিনেন্ট কি নারীর ব্যাপারটা? দুটো আলাদা রকমের। গোত্র হচ্ছে একটা লং টার্মে তোমাকে এফেক্ট দেবে, নারী তোমাকে ইমিডিয়েট এফেক্ট দিতে পারে। এবার তোমার সন্তানের হেলথ দেখা হয় পুরুষদের পঞ্চম স্থান থেকে এবং D7 চার্টে, সপ্তাংশ চার্টের পঞ্চম স্থান থেকে। নারীদের প্রেগনেন্সি বা সন্তান দেখা হয় 9th হাউস থেকে এবং সপ্তাংশ চার্টে 9th হাউস থেকে। তো আমাদেরকে সপ্তাংশ মাধ্যমে D7 চার্টটা দেখে ফেলতে হবে। এবার আমাকে একটা কথা বলো, এই যে অষ্টকূট মিলন, আমরা এই 4টে বিষয় নিয়ে কথা বললাম, ঠিক আছে? তাহলে অনেক ক্ষেত্রে দেখেছি 36-36 ম্যাচ করেও বিয়েটা টেকেনি। হ্যাঁ, কেন? কারণ এই যে তুমি পয়েন্টগুলো আমরা বলছি যে গ্রহ মিলানেই তো কত পয়েন্ট থাকে, প্রায় 5 পয়েন্ট থাকে গ্রহ মিলানে, ঠিক আছে? গণ মিলানে 6 পয়েন্ট থাকে, ভাকুট মিলানে 7 পয়েন্ট থাকে। এগুলো মিলতে নাই পারে, কিন্তু কারোর যদি 7th হাউসে রাহু মঙ্গল বসে থাকে, সপ্তমপতি ড্যামেজড হয়, শুক্র ড্যামেজড হয়, যতই পয়েন্ট মিল হোক, সে তো বিয়ে তো ভাঙবেই। আচ্ছা, কারণ সপ্তম স্থানে পাপী গ্রহ বসে থাকার সাথে তো পয়েন্টসের কোনো মিল নেই, মানে ওইটা তো কোনো সিস্টেমই না, সেটা তো অ্যাস্ট্রোলজারের নিজের ইন্সপেকশন। যে আমি যদি দেখি কারোর সপ্তম স্থানে শনি মঙ্গল ইয়োগা হয়ে বসে আছে, তার সাথে একটা কেতুও ঢুকে গেছে, এটা তো পিশাচা যোগ, সাধু সর্পযোগ সব একসাথে হয়ে গেল, সে বিয়ে তো, তার প্রথম বিয়ে তো ড্যামেজ খাবেই, সেটা তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু সেটা তো আমি অষ্টকূট বা দশকূট মিলানে তো দেখতে পাচ্ছি না। তো সেটা তো অ্যাস্ট্রোলজারের নিজের প্রেসিশন। আমি তোমার হরোস্কোপ একটা সিরিয়াল কিলারের সাথে মিলিয়ে 30 পয়েন্ট এনে দিতে পারি, এরকম লোকও থাকবে, তাই বলে কি তুমি তাকে বিয়ে করে নেবে? কখনোই না। মানে তুমি বলছো আরো ইনডেপথ অ্যানালিসিস দরকার এই অষ্টকূটের যে ব্যাপারটা, সেটা খুব বেসিক একটা ম্যাচ মেকিং। আমি যখন ম্যাচ মেকিং করি, আমি আগে ম্যানুয়ালি ম্যাচ করি, তারপরে আমি দেখি 4টা কোয়ালিফাই করছে কিনা, কোয়ালিফাই করার পরে আমি বাকিটা দেখি, তারপরে লাস্টে পয়েন্ট দেখি। কারোর সাথে ধরো বলা হয় যে 36-এর মধ্যে 18 গুণের ওপরে মিলতে হয় তারপরে বিয়ে হয়, হ্যাঁ 14 গুণে মিলেও কিন্তু অনেক ক্ষেত্রে বিয়ে ঠিকে গেছে। 100% অবশ্যই, আমি অবাক হবই না তাতে। সেই ক্ষেত্রে কি পার্সোনাল চার্টটা আরো বেশি ম্যাটার করে? পার্সোনাল চার্টটা 95% ম্যাটার করে এবং অষ্টকূট মিলনটা 5% ম্যাটার করে। এবার সেটা জ্যোতিষীর এক্সপার্টিজের উপর ডিপেন্ড করে। তবে হ্যাঁ, অনেক সময় আমি চার্ট ম্যাচিং খুব ভালো, এদিকে পয়েন্টটা খুব কম, আমি একটু স্কেপটিক্যাল হয়ে যাই, আমি একটু মানে
বুঝি ব্যাপারটাকে আরো ভালো করে বোঝার চেষ্টা করি, তখন তারপর আমি আমার ডিসিশন দিই। তবে জেনারেলি পয়েন্টসটাকে আমি লাস্টে কনসিডার করি, ফার্স্টে নয়। ওকে, আমরা এত কিছু নিয়ে কথাবার্তা বলছি, একটা জায়গা যেটা সব থেকে বেশি অনেকের প্রবলেমেটিক মনে হয়, অনেকে সাফার করে বলে, হ্যাঁ, বা ফিলও করে, হ্যাঁ, সচিন তেন্ডুলকর, বিল গেটস, লতা মঙ্গেশকর, আই গেস এনাদের সবার সাথে এটা কমন, কালসর্পদোষ। যদি সেটাই হয়ে থাকে তাহলে এত নামি দামি মানুষ তাদের নিজস্ব চার্টে কালসর্পদোষ নিয়ে এত উন্নতি করলেন কি করে, যদি এটা একটা দোষ হয় বা খারাপ জিনিস হয়? আচ্ছা, আমি এটা ডিটেলসে এক্সপ্লেন করছি, এরপরে আপনাদের আর কোনো সংশয় থাকবে না, তোমার আর কোনো সংশয় থাকবে না এই বিষয়টা নিয়ে। তো বেসিক্যালি সমস্ত গ্রহ যদি কেতু থেকে রাহুর মধ্যে থাকে, কেতু থেকে রাহুর মধ্যে সমস্ত গ্রহকে 180 ডিগ্রির একটা পাশে, তবে গিয়ে সেটাকে বলা হবে কাল সর্পযোগ। যদি রাহু থেকে কেতুর মধ্যে সমস্ত গ্রহ বিরাজমান হয়, সেটিকে বলা হবে কাল অমৃত যোগ। মানে আরেকবার বলো। যদি রাহু থেকে কেতু থেকে রাহুর দিকে, রাহু হচ্ছে মাথা, তো মাথার দিকে যদি কেতু থেকে রাহুর দিকে যদি সমস্ত গ্রহ থাকে, তাকে বলা হবে কাল সর্পযোগ। রাহু থেকে কেতুর দিকে সমস্ত গ্রহ থাকলে তাকে বলা হয় কাল অমৃত যোগ। কাল সর্প যোগ মানে তাদের জীবনে কিছু মিসআপ থাকবেই, ঠিক আছে। যেমন সচিন টেন্ডুলকার খুব ভালো বোলার ছিলেন, ইনজুরির জন্য বল করা বন্ধ করে দিয়েছিলেন। লতা মঙ্গেশকরের ম্যারেজ নেই জীবনে, ঠিক আছে। কিছুটা একটু রিগ্রেট জীবনে থাকবে, হ্যাঁ, বলছি না ম্যারেজ না করা রিগ্রেট, বাট হয়তো ওনার ছিল, আমরা জানি না, উনি কখনো প্রকাশ করেননি। তো একটু কিছু তো খারাপ হয়, ঠিক আছে। তবে তুমি দেখো, যদি এক হরোস্কোপের একদিকে সব প্ল্যানেট চলে আছে, অর্থাৎ তাদের এনার্জিটা তো কেন্দ্রীভূত হচ্ছে, হ্যাঁ। আর ধরো পরপর যদি 4-5টা রাশিতে সবকটা প্ল্যানেট চলে আসে, এটা তো মালিকা যোগ হয়ে গেল। মালিকা যোগ মানেই তো ম্যাসিভ সাকসেস। কত রকমের ভালো ভালো রাজযোগ ফর্ম হতে পারে 5th হাউসে, 10th হাউসে, 9th হাউসে। তাহলে কেন তারা বড় জায়গায় যাবেন না? কাল সর্পটা কি করছে, তাদের হরোস্কোপের এনার্জিটাকে একদিকে কেন্দ্রীভূত করে দিচ্ছে, আর একদিকটা ফাঁকা। না, তো যেদিকে কেন্দ্রীভূত করছে সেদিকে তো বেশি সাকসেস আসবেই। তো এটা তো সাকসেসের প্রবাবিলিটি কিছুটা বাড়িয়ে দেয় আফটার সাম মিসঅ্যাপ, অথবা সাম মিসঅ্যাপ তো দেবেই, কারণ এটা সর্পের মধ্যে সমস্ত গ্রহ চলে আসছে। কাল অমৃত যোগটা কি? কাল অমৃত যোগ হচ্ছে ঠিক উল্টো, কেতু থেকে রাহু থেকে কেতুর দিকে সব প্ল্যানেট, ঠিক আছে। তো কাল সর্প যোগে আমরা একটা জিনিসকে অ্যাগ্রেসিভলি পেতে চাই, পেতে গিয়ে পেতে পারি না, এটা হচ্ছে কাল সর্প। কাল অমৃত কি, আমরা নিজেরাই সেই জিনিসটাকে গিভ আপ করে দিই, দরকার নেই। কাল সর্প সারা জীবন ছুটেও পেলাম না, কাল অমৃত সারা জীবন ছুটতে গিয়ে মাঝ রাস্তায় রিয়েলাইজ করলাম এটা আমার জন্য না, গিভ আপ, আই গিভ আপ। কোনটা বেশি ডেঞ্জারাস বলে মনে হয়? কাল অমৃত, কারণ তুমি জীবনে জেতার জন্য লড়াই করছো না, তো তুমি অনেক কম প্রগ্রেস করবে জীবনে। কাল সর্পে তুমি বেশি প্রগ্রেস করবে। কাল সর্পটাই কি একমাত্র ফ্যাক্টর? ধরো আমি আমার কথা বলছি, লেটস সে আমার কাল সর্প যোগ আছে বা দোষ আছে, হোয়াটএভার, হ্যাঁ, আমি চাইছি একটা বাড়ি বানাতে, হ্যাঁ, বাবা মাকে নিয়ে একসাথে থাকবো, হ্যাঁ, কাল সর্প মানে এটা আমার ড্রিম, আমি তার জন্য হার্ডওয়ার্ক করে যাচ্ছি, হ্যাঁ। কিন্তু সেটা করতে গিয়েও কি করতে পারবো না? কেন করতে পারবে না? তোমার যদি চতুর্থ স্থান ভালো থাকে, চতুর্থ স্থান মানে চতুর্থ স্থানে যদি ভালো গ্রহ, মানে আমি যেটা জানতে চাইছি সেটা হচ্ছে কালসর্প কি একটা ফ্যাক্টর, না আরো প্ল্যানেটস ম্যাটার করে? তার সাথে কোনো বড় ফ্যাক্টর নেই। কালসর্পে মেইন কোন জায়গাটা ড্যামেজ দেয়, যদি এই যে রাহু কেতুর সাথে যদি কোনো প্ল্যানেট জুড়ে যায় না, সেইটা ড্যামেজ হয়ে যাবে। মানে যদি কেতুর সাথে ধরো কোন একটা চন্দ্র জুড়ে গেল, তাহলে মায়ের সাথে সম্পর্ক খারাপ, বা চন্দ্র যে ঘরকে রুল করছে যদি একাদশপতি চন্দ্র হয়, তাহলে বন্ধুদের সাথে সম্পর্ক। কালসর্প যোগ আছে, রাহুর সাথে সূর্য রয়েছে, হ্যাঁ। তো ব্যাপারটা হচ্ছে যে সূর্য থাকলে অনেকটা ওই হায়ার অথরিটি, গভর্নমেন্ট রিলেটেড অ্যাকশন ফেস করতে পারে, বাবার সাথে সম্পর্ক খারাপ হতে পারে, বাবা তোমাকে ক্রিটিসাইজ করতে পারে। তো এই একটা জায়গা, কিন্তু হরোস্কোপের মধ্যে অনেক ইন্টারনাল রাজযোগ থাকতেই পারে যেটা সেইটাকে ভেঙে বেরিয়ে যাবে। এবার দেখো 12 রকমের কালসর্প যোগ হয়। রাহু যদি লগ্নে থাকে, ঠিক আছে, সেটিকে বলা হয় অনন্ত কালসর্প যোগ। রাহু যদি সেকেন্ড হাউসে থাকে, এটিকে বলা হয় তোমার কুলিকা। রাহু থার্ডে বলা হয় বাসুকি। রাহু চতুর্থে বলা হয় শঙ্খফল, মানে সাপের নাম হিসেবে হয়। হ্যাঁ, সাপের নাম। রাহু পঞ্চমে বলে পদ্মা, ষষ্ঠে বলে মহাপদ্মা, সপ্তমে বলে তাক্ষক। তাক্ষকটা একটু প্রবলেম, তাক্ষক আর অনন্তা, কারণ এরা রাহু কেতু একসাথে চলে এলে ম্যারিড লাইফটাকে হ্যাম্পার করে। রাহু অষ্টমে থাকলে তাকে বলে কার্কোটাক, কার্কোটাক।
এটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার দিতে পারে। রাহু অষ্টমে এক্সট্রা ম্যারিটালের দিকে ইন্টারেস্টেড হয়। আচ্ছা, রাহু যদি 9 থাকে একে বলে শঙ্খনাদ অথবা শঙ্খচূড়, ঠিক আছে? এখানে গভর্নমেন্ট বা বাবার সাথে সমস্যা হতে পারে, ঠিক আছে? রাহু যদি 10 থাকে এটাকে বলে ঘাতক, কেরিয়ারের সমস্যা হতে পারে। রাহু যদি 11 থাকে একে বলে বিষধর, অর্থাৎ তুমি তোমার খারাপ বন্ধুদের দ্বারা এফেক্টেড হবে। রাহু যদি 12 থাকে এটাকে বলে শেষ নাগ, অর্থাৎ তুমি কোনো স্পিরিচুয়ালিটির জায়গায় গেলে সেখানে তুমি স্ক্যাম হয়ে গেলে, ঠিক আছে? ঠিক আছে, রাহু লগ্নে থাকলে তোমার হেলথে প্রবলেম হতে পারে। আবার সেকেন্ড হাউসে আমরা দেখলাম যে কুলিকা, তো ওখানে টাকা পয়সা রিলেটেড, সেকেন্ড হাউস ফাইন্যান্সের, পরিবারের সাথে সমস্যা। রাহু থার্ড হাউসে মানে তুমি কোনো নতুন ইনিশিয়েটিভ বা ব্যবসা করতে গেলে ব্যবসা ফেল করে গেল, বাট তার জন্য অনেক কম্বিনেশন দরকার, ঠিক আছে? রাহু যদি 4 থাকে রিয়েল এস্টেট রিলেটেড প্রবলেম। 5মে থাকলে সন্তানের জন্ম নিয়ে প্রবলেম, অর্থাৎ পাদমা কালসর্পযোগ, যেটা সচিন টেন্ডুলকারের আছে, পাদমা কালসর্পযোগ। একটু ডিবেট আছে ওটাই কিনা, তবে যার জন্য উনি স্পোর্টসের দিকে একটু ইনজুরি পাবেন। উনি তাহলে হয়তো খুব ভালো বোলার হিসেবে আমরা সচিন টেন্ডুলকারকে জানতাম। 6 থাকলে কোনো বড় রোগ তোমার জীবনে উন্নতি হ্যাম্পার করতে পারে মহাপাদমা থাকলে। তো এটা হচ্ছে কালসর্পযোগ। অষ্টমে থাকলে এটাকে বলে কার্কোটক। যাদের অষ্টমে কালসর্পযোগ থাকে, অর্থাৎ অষ্টম স্থানে রাহু, অষ্টম স্থান হচ্ছে রিসার্চের স্থান। তুমি পিএইচডি করছো, পেপার পাবলিশ করতে চাইছো, থিসিস পাবলিশ করতে চাইছো, প্রফেসর বারবার ওটাকে ডিনাই করে দিচ্ছে, কারণ রিসার্চে ফেল করছো। কিন্তু ফেল করতে নতুন কিছু খুঁজে বেরও করতে পারো। ওই জন্য তক্ষক কালসর্পযোগের লোকেরা জেনারেলি ইনভেন্টার হয়, তারা নতুন জিনিস ইনভেন্ট করে। আমরা এত কিছু ব্যাপারে জানলাম, নেগেটিভ পজিটিভ, অনেক মিথ বাস্ট হলো, মাঙ্গলিক, কালসর্পযোগ, অষ্টকূট মিলন, এগুলোর জন্য না মানুষ অনেক সাফার করে। হ্যাঁ, কিন্তু মানুষ এমন একটা আশ্রয় পেতে চায়, এই প্রবলেমসগুলো থাকলেও সেই আশ্রয়ের মাধ্যমে সে সেখান থেকে বেরিয়ে আসতে পারে। একদম। আমার পার্সোনালি মনে হয় সেই আশ্রয়টা হচ্ছে আমার ইষ্ট দেবতা। হ্যাঁ, আমার ইষ্ট দেবতা কে সেটা আমি কিভাবে বুঝবো? আচ্ছা, তো বেসিক্যালি কষ্টের উল্টো হচ্ছে ইষ্ট। তো একটি বেসিক পদ্ধতি যেটি ফলো করা হয় সেটি পুরোপুরি সঠিক পদ্ধতি নয়। আপনার পঞ্চম পতির বা পঞ্চম ঘরে যে গ্রহটি বসে আছে বা পঞ্চম স্থানের যে অধিপতি, সেই গ্রহটিকে ধরে নিন। যেটি বেটার উপায় মানে ইষ্টদেবতা খোঁজা, সেটা হচ্ছে আপনার যে হাইয়েস্ট ডিগ্রি প্ল্যানেট আত্মা কারাকা, সেই গ্রহটি নবাংশে কোন রাশিতে বসে আছে, সেই রাশিটি থেকে দ্বাদশ ঘরের যে রাশিটি, সেইখানে কোনো প্ল্যানেট থাকলে সেই প্ল্যানেটটি আপনার ইষ্টদেবতা, অথবা কোনো প্ল্যানেট না থাকলে সেই রাশির যে অধিপতি সে আপনার ইষ্টদেবতা। একটি উদাহরণ দেবো। ধরুন আপনার হচ্ছে গিয়ে আপনার মেষ লগ্ন এবং মঙ্গল আপনার লগ্নপতি আত্মাকারাকা, ধরুন, হ্যাঁ, মঙ্গল হয়তো 29 ডিগ্রি আত্মাকারাকা। মঙ্গল নবাংশে মিথুন রাশিতে বসে আছে। তাহলে মিথুন থেকে আমি দ্বাদশে দেখব। মিথুন থেকে দ্বাদশ ঘরের অধিপতি হচ্ছে শুক্র, কারণ ওটি বৃষ রাশি। বৃষ রাশির অধিপতি হচ্ছে শুক্র বোঝায় মা লক্ষ্মীকে। আচ্ছা, মা লক্ষ্মী আমার ইষ্ট, মা লক্ষ্মীকে। এবার ধরো শুক্র যদি একটি অগ্নি রাশিতে অবস্থান করে, ঠিক আছে? অগ্নি রাশি, তো অগ্নি রাশি দ্বারা আমরা সত্যযুগকে বুঝি, ঠিক আছে? তো অগ্নি রাশিতে যদি সেই গ্রহটি অবস্থান করে, তাহলে আমি শুক্রের যে বিষ্ণুরূপ তাকে ধরবো, অর্থাৎ আমি পরশুরামকে ধরবো, ঠিক আছে? শুক্র যদি একটি তামসিক রাশিতে অবস্থান করে, অর্থাৎ মেষ, ঠিক আছে, অথবা তোমার মকর, কুম্ভ, ঠিক আছে, এরকম রাশিতে অবস্থান করে, তাহলে আমি একটি মহাবিদ্যাকে চুজ করব। কোন মহাবিদ্যাকে চুজ করবো? শুক্রের রিলেটেড মহাবিদ্যা হচ্ছে মা কমলা, তো কমলাদ্বিকা মহাবিদ্যাকে চুজ করবো। শুক্র যদি একটি সাত্ত্বিক রাজসিক রাশিতে বসে, যেরকম ধরো শুক্র যদি নিজের রাশিতেই থাকে, বা যদি ধরো একটি রাজসিক রাশিতে থাকে, তাহলে আমি একটি দেবীকে চুজ করব, তখন আমি মা লক্ষ্মীকে চুজ করবো। এইভাবে। আমি জাস্ট একটা জিনিস জানতে চাই, হ্যাঁ, এইগুলো খুব টেকনিক্যাল টার্মস, হ্যাঁ, এগুলো সাধারণ মানুষ বুঝবেন না। ইষ্ট কাকে কনসিডার করবো তাহলে? আমি একজন লেম্যান, আমি অ্যাস্ট্রোলজি জানি না, বুঝি না, বাট আমার কাউকে চাই ইষ্ট হিসেবে। আপনি এই আত্মাকারাকা থেকে 12তে দেখতে পারেন নবাংশে, সেটা এইসব জানেই না। আপনার পঞ্চমে দেখে নেবেন, পঞ্চম স্থানের অধিপতিকে পঞ্চমে কোন গ্রহ আছে। যদি পঞ্চমে শনি থাকে, খুব বেসিক, মা কালী অথবা কুর্মা অবতার বিষ্ণু, ঠিক আছে? যদি মঙ্গল থাকে, নরসিংহ অবতার অথবা শ্রী হনুমান। আচ্ছা, বুঝতে পারছি। মানে বেসিক্যালি ইষ্টদেবকে যদি আমি পেয়ে যাই বা ইষ্টদেবীকে যদি পেয়ে যাই, আমার জীবনের অনেক কষ্ট লাঘব হতে পারে এবং সে আমাকে এই কষ্টের মধ্যে দিয়ে গাইড করে নিয়ে যাবে। এবং না, ইষ্ট দেবতার মন্ত্র করলে কি হয়, প্রবলেম আসার আগে থেকেই তুমি সেটা সলিউশন করতে থাকো। আচ্ছা, মন্ত্রোচ্চারণ খুব বড় একটা ম্যাটার, আই গেস।
হ্যাঁ, তো বেসিক্যালি আমরা স্বরাক্ষরী যদি 6 অক্ষরের 6 সিলেবল মন্ত্র বলি, ওম নমঃ শিবায়া, তো এটা স্বরাক্ষরী। অষ্টাক্ষরী মন্ত্র যদি আমি বলি, ওম নমো নারায়ণায়, ওম নমো নারায়ণায়, অষ্টাক্ষরী। দশাক্ষরী দুর্গা মন্ত্র কেরিয়ারের জন্য, ওম দুর্গে দুর্গে রক্ষিণী স্বাহা, তো এটা দশাক্ষরী, ওম দুর্গে দুর্গে রক্ষিণী স্বাহা, দশাক্ষরী। ঠিক আছে। দ্বারা দাক্ষরী 12 সিলেবল মন্ত্র, ওম নমো ভগবতে বাসুদেবায়। তো এভাবে আমরা বিভিন্ন হাউসকে হিট করে তার রেমেডি করতে পারি। সপ্তদশাক্ষরী মন্ত্র, সমস্ত রকমের মন্ত্র আছে। আজকে বেসিক্যালি তোমার সাথে আমি যে আলোচনাটা করলাম তার মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম, বুঝতে পারলাম। হয়তো অনেক কিছু আমাদের এই আলোচনার প্রসঙ্গে মিস হয়েছে, হ্যাঁ, বাট আমরা লেজের যে ব্রড স্পেকট্রাম টপিকগুলো রয়েছে সেগুলো নিয়ে খুব ডিটেলসে কথা বলেছি। অনেক মানুষ জানবেন, বুঝবেন, শিখতে পারবেন, ইন্টারেস্টেড হবেন এই ফিল্ডে। থ্যাংক ইউ অনুভব কৌস্তবের আড্ডাতে আসার জন্য। পরের বার তোমার সাথে যখন বসবো আই থিঙ্ক একটা অন্য ধরনের জিনিস আসতে চলেছে। অবশ্যই। খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে। টেক কেয়ার অ্যান্ড গুড নাইট। কারণ আমাদের প্রায় 11:30 বেজে গেছে এই পডকাস্টটা করতে করতে, অ্যান্ড মনেই হলো না যে এতটা টাইম কেটে না, গেছে। সত্যি না। চলো, টেক কেয়ার। থ্যাংক ইউ কৌস্তব, আবার দেখা হচ্ছে। অবশ্যই। এটাই ছিল আজকের এপিসোড। আজকের এই এপিসোডটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন, এবং কৌস্তবের আড্ডাতে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে নিন। অনুভবের সাথে কি আপনারা আরো পডকাস্ট চান সেটাও কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, যেটি আসছে খুব তাড়াতাড়ি। এবং এই সময় ইন দ্য মিন ওয়াইল আপনারা যদি কৌস্তবের আড্ডার এরকম আরো দুটো এপিসোড দেখতে চান, আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন।